তৎক্ষণাতে নিজের নববিবাহিতা স্ত্রীকে উদ্দেশ্য করে সাবধানী বার্তা ছুড়ল গহন। কখনো যেন না শুনি আমার মায়ের মুখে মুখে তর্ক করেছ তুমি। এই প্রশ্ন যেন কখনো তোমার মাথায় না আসে যে বিয়ের পরেও কেন আমার বোন বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে। তুমি যতটা সন্তুষ্ট আমার বাড়ির লোককে করতে পারবে ঠিক ততটাই সন্তুষ্ট আমিও হব। ঘোমটার আড়ালে থেকে মাথা তুলে নিধি একবার তাকালো নিজের স্বামীর দিকে। বেশ অদ্ভুত লাগলো নিধির ব্যাপারটা। সবেমাত্র আজ বিয়ে হয়েছে, ফুলশয্যার রাতে এসে ঘরে ঢুকে এভাবে সাবধান করা কি খুব দরকার ছিল? নিধি তো মনে হলো গহেন যেন ওকে হুমকি দিল, বোঝাতে চাইল যে গহনের সাথে সংসার করতে চাইলে ওর মা বোনের সাথে ভালো ব্যবহার করতেই হবে, সে ওরা যাই করুক না কেন। নিধির উত্তরের আশায় অপেক্ষারত ছিল গহন। তবে বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও যখন নিধির থেকে কোনো উত্তর পেল না, তখন নিজেই আবার বলে উঠল, তোমার সম্মতি কিংবা অসম্মতি জানার অপেক্ষায় আছি আমি। ধ্যান ভাঙল নিধির। ঘোমটার আড়াল থেকে মুখটা বের করে গহনের দিকে তাকিয়ে বলল, এখন এই কথাগুলো তোলার কি খুব দরকার ছিল? দুজন তো এখনও দুজনকে ঠিকঠাকভাবে জানতেই পারলাম না, তার আগে এভাবে আমাকে হুমকি দিচ্ছেন? গহন ভ্রু কুঁচকে বলল, হুমকি কোথায় দিলাম আমি? নিধি তাচ্ছিল্য হেসে বলল, আপনার কথার মাঝে কোথাও হুমকি শব্দটার অস্তিত্ব না থাকলেও আপনার কথা বলার ভঙ্গির মাঝে ছিল। আপনি হয়তো সরাসরি আমাকে বলতে পারলেন না ঠিকই, তবে বোঝাতে চাইলেন যে আপনার সাথে সংসার করতে চাইলে আপনার পরিবারকে সন্তুষ্ট রাখাটা ভীষণ জরুরি। তা এই একই কথাটা আপনার পরিবারকে বলেছেন তো? একটু নড়ে চড়ে উঠল গহন, গম্ভীর গলায় বলার চেষ্টা করল, একপাক্ষিক বিবেচনা করে কোনো কথা বলি না আমি। আমার বাড়ির লোককে যা বলার বলেছি, তোমাকেও যা বলার বললাম, তবে আমার প্রত্যাশাটা তোমার থেকে বেশি থাকবে। তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার জোর সব থেকে বেশি। আপনার অধিকার খাটানো আমার ভীষণ পছন্দ হতো যদি আপনি প্রথমে ঘরে এসে এই কথাগুলো না তুলে আমাকে জিজ্ঞেস করতেন যে এই নতুন পরিবেশে আমার কোনো অসুবিধা হচ্ছে কি না। অধিকার খাটানো তারই সাজে যে পরোয়া করতে জানে। গহন যেন একটু হলেও নিজের ভুলটা উপলব্ধি করতে পারল। সত্যি বোধহয় ঘরে এসে প্রথমে এই কথাটা বলা উচিত হয়নি। নিধি তো আজ প্রথম এই বাড়িতে এসেছে। এই বাড়ির পরিবেশটাও যে খুব একটা স্বাভাবিক না সেটা গহন নিজেও খুব ভালো করেই জানে। গহনের উপস্থিতিতে হয়তো কেউ কিছু বলবে না, তবে গহনের অনুপস্থিতিতে তো অনেক কিছুই হয়ে যেতে পারে। সেখানে নিধির মন মেজাজের অবস্থা না জেনে আগেই এসে ওর অমন মেজাজটা আরও খারাপ করে দিল এই কথাগুলো বলে। তবে কেন যেন নিজের ভুলটা স্বীকার করতেও পারল না গহন। হয়তো নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর সামনে মাথা নত করার কথাটা ভাবতেই নিজের ভেতরে থাকা পুরুষ সত্তাটা জেগে উঠল। ভাবল আপাতত আর এই নিয়ে কথা না বাড়ানোই ভালো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিছানার উপর বসা নিধিকে উদ্দেশ্য করে বলল, ব্যাগ থেকে জামা কাপড় বের করো, আমি ফ্রেশ হয়ে এলে তুমি ফ্রেশ হয়ে নিও। সারা রাতে এই ভারী পোশাক পরে ঘুমানোর কোনো প্রয়োজন নেই। কথাটা বলে গহন ওয়াশরুমে চলে গেল। ও দরজাটা লাগাতেই নিধি বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে ওর দিকে ছুঁড়ে মারল। ইচ্ছে ছিল এই বালিশটা একদম গহনের মুখে মারার, তবে সেটা করলে পরিস্থিতিটা বিগড়ে যেত, সেই জন্য পারল না। বিছানার উপর পড়ে থাকা ফুলের পাপড়িগুলো তুলে মেঝেতে ছুঁড়ে মারল। বিছানার চাদর বালিশ সব কিছু এলোমেলো করে ফেলল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গা থেকে গয়নাগুলো খুলতে খুলতে বিড়বিড় করে বলল, জুতো মেরে গরু দান করতে এসেছে, দেখাতে এসেছে আমার প্রতি দরদ উতলে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার এমন বেহাল অবস্থা দেখে চমকে উঠল গহন। মনে হলো কোনো চোর বোধহয় চুরি করতে এসেছিল আর ঘরের এই অবস্থা করে রেখে গেছে। তার থেকেও বড় কথা, নিধিকে দেখা যাচ্ছে না কোথাও, দরজাও তো বন্ধ করে, তাহলে মেয়েটা গেল কোথায়? গহন গিয়ে বারান্দায় উকি দিল। বারান্দা থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। গহন শব্দ করতে চাইল না, ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। দেখল নিধি বারান্দায় দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে আর কাঁদছে। গহন চেষ্টা করলো নিধি কি বলছে সেটা শোনার।
এটা আমি কোথায় এসে পড়লাম আকিব? এ বাড়ির মানুষজন কেমন যেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সে নিজেই তো কেমন অদ্ভুত। আমি কোনোদিনও ওনাকে ভালোবাসতে পারবো না। আমাকে হয়তো সারা জীবন বাধ্য হয়ে এই সংসারটা করতে হবে, কিন্তু তাও আমি এই সংসার করবই। আমি বলছি তোমায়, কখনো আমি এই সংসার থেকে বের হব না। আকিব এই নামটা চেনে গহন, নিধির চাচাতো ভাই, বিয়েতে দেখেছে, সব সময় নিধির আশেপাশেই ঘুরেছে। নিধিও যখন অন্য সবার সাথে কথা বলতে একরাশ অনীহা প্রকাশ করছিল, তখনই আকিব এলে নিজে উদ্যোগে কথা বলেছে ওর সাথে। বেশ ভালোই মিল দুজনের মাঝে। এখন আবার নিজের দুঃখের কথাও বলছে। বলছে সংসার করবে, অথচ সংসারে কি ঝামেলা হয়েছে সেই সব কথা বাইরের মানুষকে বলছে। মেয়েটা সংসারের নিয়মই জানে না। অপর পাশ থেকে আকিব কী বলল সেটা শুনতে পেল না গহন। তবে কিছুক্ষণ বাদে নিধি ফের বলে উঠল, মেয়েদের ভালো লাগা, ভালোবাসা, ইচ্ছে, স্বপ্ন, কোনো কিচ্ছু মূল্য নেই আকিব। তোমার কাছে হয়তো আমার ইচ্ছের মূল্য ছিল, কারণ তুমি আমায় ভালোবাসো, কিন্তু সব পুরুষ তো তোমার মতো হয় না। সবার কাছে মেয়েদের ইচ্ছের গুরুত্ব থাকে না। চমকে উঠল এবারে গহন। ভালোবাসে ওই ছেলেটা নিধিকে? নিধিও কি তাহলে ওই ছেলেটাকে ভালোবাসে? নিশ্চয়ই বাসে, সেই জন্যই তো দুঃখের কথাগুলো কল করে এই ছেলেটাকে বলছে। তবে কি এটাই কারণ সারা বিয়ে জুড়ে নিধির মুখে হাসির ছিটে ফোঁটাও না থাকার? ভীষণ রাগ হলো গহনের নিজের প্রতি। যদি নিধির জীবনে অন্য কেউ থেকেই থাকতো, তাহলে বিয়ের আগে যখন গহন ওকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা, তখন কেন কোনো উত্তর দেয়নি? কেন বলেছিল যে ও এই বিয়েটা করতে চায়? যদি গহনকে ভালোই না বাসতে পারবে, তাহলে কেন অযথা ওর জীবনে এলো? গহনের আর সেখানে দাঁড়ানোর ইচ্ছে হলো না, ঘরে চলে এলো। একটু পর নিধি নিজেও ঘরে এলো। গহনকে দেখতেই নিজের চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ব্যাগের ভেতর থেকে একটা সুতির শাড়ি বের করে ওয়াশরুমের দিকে যেতে ধরলে পেছন থেকে গহন বলে উঠল, এত রাতে কার সাথে কথা বলছিলে? গহন আশা করেছিল যে নিধি মিথ্যা বলবে, হয়তো কোনো মেয়ে বন্ধুর অজুহাত দেবে, কিংবা বাবা মা বা ভাইয়ের অজুহাত দেবে। তবে তেমন কিছুই হলো না। নিধি নির্দ্বিধায় উত্তরে বলল, আকিবের সাথে কথা বলছিলাম, আমার চাচাতো ভাই। শুধুই কি চাচাতো ভাই, নাকি অন্য কিছু? গহনের কথার মানেটা ঠিক ধরতে পারল না নিধি। কপাল কুঁচকে বলল, অন্য কিছু মানে? কি বোঝাতে চাইছেন? আয়নার সামনে দাঁড়িয়ে তখন ভেজা চুল আঁচড়াচ্ছিল গহন। শিরুমিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে নিধির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ঘর থেকে তোমার কথাগুলো শোনা যাচ্ছিল, ওই ছেলেটা তোমায় ভালোবাসে, সেই কথাটা আমি শুনলাম। সেই জন্যই বললাম, সম্পর্কটা কি শুধু চাচাতো ভাই বোনের নাকি, না এর থেকেও বেশি কিছু? নিধি দু চোখ খিচে বন্ধ করে ফেলল। মনে মনে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও চোখ খুলল। কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলল, ও, তার মানে আপনার মাঝে সন্দেহ সত্তাটাও প্রবল। শুধু ভালোবাসা শব্দটা শুনেই বুঝে গেছেন যে আমার আর আকিবের সাথে অন্য সম্পর্ক আছে। তা এতই যখন বোঝেন, তাহলে এই স্বাভাবিক কথাটাও বোঝার ক্ষমতা আপনার মাঝে নেই যে ভাই বোনের মাঝে ভালোবাসা থাকতেই পারে। আপনি আপনার বোনকে ভালোবাসেন না, নাকি সেটাও অন্য রকমের সম্পর্ক? গহন রাগী দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে সাবধানী গলায় বলল, আমি নিষেধ করেছি তোমায় মুখে মুখে তর্ক করতে, আমার অপছন্দ। নিধি এবার একটু তেতে উঠে বলল, তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করেছেন যে কথা বলতে জানে না? বোবা মেয়েকে বিয়ে করলেই হতো। কথাটা বলে নিধি সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। গহনের মনে হলো নিধি যেন ঠাস করে ওর গালে একটা চড় বসালো। এতটাই অপমানিত বোধ করলো গহন। গহন ঠিক করলো এই অসভ্য মেয়ের সাথে কথাই বলবে না। এর সাথে কথা বলা মানে নিজের সম্মান নষ্ট করা। নিজে গিয়ে বিছানার চাদরটা ঠিকঠাক করে শুয়ে পড়ল। বেশ লম্বা একটা সময় নিয়ে নিধি গোসল করলো। ইচ্ছে করেই দেরি করলো। ভাবলো ও দেরি করে বেরোবে, আর এর মাঝে যেন গহন ঘুমিয়ে পড়ে। গোসল শেষে ওয়াশরুমের দরজা খুলে উকি দিতেই দেখলো গহন চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিধির বুদ্ধি তাহলে কাজে লেগেছে। নিধি খুব সাবধানতার সাথে পা টিপে টিপে বারান্দায় গেল। গামছাটা গ্রিলের সাথে মেলে দিয়ে পা টিপে টিপে আবার ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো।
ভাবলো চুলটা আঁচড়ে তারপরে ঘুমাবে। চুল আঁচড়ানো শেষে লাইটটা বন্ধ করে যেই না বিছানার দিকে এগোতে নিল অমনি শাড়ির সাথে পা পেঁচিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। সেই সাথে হালকা চেঁচিয়ে উঠল। হঠাৎ করে চেঁচানোর শব্দে গহন হুড়মুড়িয়ে উঠে বসলো। ঘুমিয়ে গিয়েছিল। অন্ধকারে কোথায় কি হলো সেটা বুঝতে পারল না। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে গিয়ে লাইটটা জ্বালাতেই দেখল মেঝের ওপর পড়ে আছে নিধি। ব্যথায় খিচে চোখ দুটো বন্ধ করে রেখেছে। চোখ মেলে তাকিয়ে সামনে গহনকে দাঁড়িয়ে থাকতে দেখেই আগে চোখ মুখের অবস্থা ঠিক করলো। লাফ দিয়ে উঠে দাঁড়াতে চাইলেও আবারও তাল হারিয়ে পড়ে যেতে ধরলে গহন গিয়ে ধরল। পায়ে আবারও ব্যথা পেল নিধি। মৃদু আর্তনাদ করে উঠতেই গহন ধমকে সুরে বলল, একটু কম লাফালাফি করলে কি হয় না? নিধু একটু দমে গেল। মিনমিনে স্বরে বলল, লাফালাফি করছিলাম না, শাড়ির সাথে পা পেঁচিয়ে গিয়ে পড়ে গেছি। শাড়ি সামলাতে যখন পারো না প্রত্যেকে বলেছে তোমায়? কোনো উত্তর দিল না নিধি। ওকে চুপ করে থাকতে থেকে গহন আবারও বেশি রেগে গেল। আবারও ধমক দিয়ে বলল, উত্তর দিচ্ছ না কেন? নিধি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, উত্তর দিলেই তো আবার তর্ক করা হয়ে যায়। গহন অবিশ্বাস্য গলায় বলল, বিয়ের প্রথম দিনে কোনো মেয়ে এত কথা বলতে পারে? আমি তো জানতাম অস্বস্তিতে মেয়েদের মুখ দিয়ে নাকি কথাই বের হয় না। তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি। নিধি আবারও কিছু বলে উঠতে ধরলেই গহন ওকে থামিয়ে দিয়ে বলল, একদম চুপ, বিছানায় চলো। পা বোধহয় মুচকে গেছে নিধির। একা একা হাঁটতে পারল না, তাই গহনই ধরে ধরে বিছানা অবধি নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে নিজে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। নিধির একটু অস্বস্তি হচ্ছে। হুট করে একজন পুরুষ মানুষের পাশে এভাবে ঘুমোনো যায় নাকি? অথচ এই লোকটা কি সহজে ঘুমিয়ে পড়ল। তবে লোকটার একটা স্বভাব ভালো আছে, জোর জবরদস্তি করে স্বামীর অধিকার ফলাতে আসেনি। একটু পরে নিধিও শুয়ে পড়ল। নিধি কাত হয়ে শুয়ে পড়ল। ফলস্বরূপ ভেজা চুলগুলো একেবারে আছড়ে পড়ল গহনের মুখের উপর। নিধি তা খেয়ালই করল না। এদিকে ভেজা চুলগুলো গহনের মুখের উপর পড়তে আরেক দফা লাফ দিয়ে উঠে বসলো গহন। নিধি সেসব কিছুই খেয়াল করল না। গহন একবার বালিশের ওপর পড়ে থাকা নিধির চুলগুলোর দিকে তাকালো। ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বলতে পারল না। চুপচাপ চুলগুলো বালিশের ওপর থেকে সরিয়ে দিয়ে আবারও শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ের সাথে সারাটা জীবন সংসার করবে কি করে? এক রাতেই তো গহনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। গহনের ঘরে বিছানার পাশেই এক বিরাট বড় জানালা। জানালার পাশে শুয়েছে নিধি। সকাল হতে না হতে হুড়মুড়িয়ে ঘরের ভেতর সূর্যের আলো ঢুকলো। নিধির অভ্যাস একবারে অন্ধকারের মাঝে ঘুমানোর। আলোতে ঘুম হয় না, তবুও আজ এই আলোর মাঝেই বেশ অনেকক্ষণ ঘুমালো। একটুও টের পেল না আলোর উপস্থিতি। সকাল 7টা নাগাদ ঘুম ভাঙল নিধির। চোখ খুলতেই দেখলো দুটো বড় বড় চোখ ওর দিকে তাকিয়ে আছে। চোখ মেলে এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর লাগলো নিধির। এটা কে শুয়ে আছে ওর পাশে, আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? কত বড় একটা মানুষ! আদেও এ মানুষ না, কোনো দানব। নিধি লাফ দিয়ে উঠে বসলো। বিছানাটা একেবারে জানলার ধারে হওয়ায় নিচে আর নামার সুযোগ পেল না। বিছানার উপরেই দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠে বলল, কে আপনি? আমার বিছানায় কি করছেন? গহনের মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। খুব স্বাভাবিক দেখাচ্ছে ওকে। এখনও শুয়ে আছে। তাকিয়ে তাকিয়ে শুধু নিধির বোকামি দেখছে। এদিকে গহনকে প্রশ্নটা করার পর হঠাৎ করে নিধির খেয়াল হলো, এই ঘরে সব কিছুই নতুন। ওর ঘরে তো এই জানলাটা ছিল না। ঘরটাও তো এত বড় ছিল না। এতটা ছোট ছিল যে ঘরে একটু হাঁটার মতো জায়গা ছিল না। তাহলে এটা কার ঘর? এই লোকটাই বা কে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে নিধি গতকালে ওর বিয়ের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আরে, নিধি তো ভুলেই গেছিল যে ওর বিয়ে হয়েছে গতকাল এই দানবটার সাথে। দপ করে আবার বিছানার ওপর বসে পড়ল নিধি। গহন এবারে উঠে বসে বলল, স্মৃতিশক্তি ফিরে এসেছে তাহলে? আসলে মনের মাঝে অন্য কেউ থাকলে স্বামীকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। গহনের এই কথাটার মানে বুঝতে নিধির একটু সময় লাগলো। যখন বুঝতে পারলো কথাটার মানে তখন একটু বিরক্ত হলো। এদিকে গহন কথাটা বলে ততক্ষণে নেমে যেতে ধরেছে। নিধি ওর হাত টেনে ধরে বেশ শান্ত ভঙ্গিতে বলল, আমার চরিত্রের ওপর কখনো প্রশ্ন তুলবেন না।
টুকটাক ঝগড়া ঝামেলা এসব ঠিক আছে, কিন্তু কখনো আমার চরিত্র প্রসঙ্গ তুলে আমার সাথে ঝগড়া করতে চাইবেন না। অন্য সব অপবাদ আমি মেনে নিলেও এই ব্যাপারটা আমি মানব না। জীবনে যেই মেয়ে কখনো কোনো ছেলের বন্ধু অবধি বানায়নি, আপনি সরাসরি তার চরিত্রের উপর প্রশ্ন তুলতে পারেন না। আশা করছি বুঝতে পারছেন। কথাটা বলেই নিধি আগে আগে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। গহন বিছানায় কিছুক্ষণ বসে থাকলো। নিজেই একবার নিজেকে প্রশ্ন করলো যে কোনটা ঠিক, গহন যেটা ভাবছে সেটা, নাকি যেটা নিধি বললে গেল সেটা। নিজের ঘরে ক্রমাগত পায়চারি করছেন আর ঘড়িতে সময় দেখছেন সালমা বেগম। ঘড়ির কাঁটা গিয়ে তখন ঠেকেছে 7:30। এইদিকে এখনও নতুন বইয়ের ওঠার কোনো নাম নেই। রাগে চিন্তায় তার মাথা ব্যথা ধরে গেছে। তার এই চিন্তা আরও বাড়াতে ঘরে প্রবেশ করলো ওনার মেয়ে শম্পা। শম্পার কোলে ওর 3 মাসের ছেলে সাফি। সালমা বেগমকে এভাবে ঘরের মাঝে পায়চারি করতে দেখে ওনার মুখ চোখের অবস্থা দেখেই শম্পা আন্দাজ করতে পারল যে ওনার মাথায় এখন কি চলছে। শম্পার ইচ্ছে করলো ওর মায়ের রাগের আগুনে আরেকটু ঘি ঢালার। নতুন বউকে পেয়ে তোমার বড় ছেলে ঘুম তো ভাঙছেই না মা, না নিজের ঘর থেকে বেরোচ্ছে আর না বউকে বের হতে দিচ্ছে। আজ মনে হয় ওরা উঠবে না, আর তুমি আশায় আছো নতুন বউকে দিয়ে রান্না করাবে। কথাটা বলে শম্পা তাচ্ছিল্যে হাসল। সালমা বেগম কোনো উত্তর দিলেন না। তিনি এখনও ক্রমাগত পায়চারি করে যাচ্ছেন। এদিকে সালমা বেগমের থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়াটা মোটেই পছন্দ হলো না শম্পার। ভেবেছিল ওর মা বোধহয় এখানেই গহনের ঘরে দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করবে। তবে উনি তো নিজের মতো পায়চারি করেই যাচ্ছেন। একটু ভাবনা চিন্তা করে শম্পা ফের বলে উঠল, প্রথম দিনেই নতুন বউকে এতটা ছাড় দিচ্ছ, পরে দেখবে মাথায় উঠে নাচবে। যথেষ্ট ঘুমিয়েছে, এখন গিয়ে ডাকো। সালমা বেগম মেয়ের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁত পিষে বললেন, আমি কি করব না করব সেটা তোমার থেকে শিখব না। আমি খুব ভালো করেই জানি আমার কখন কি করতে হবে। মেয়েকে কথাটা বলে সালমা বেগম গলা উঁচিয়ে নিজের ছোট ছেলের বউ ঋতুকে ডাকলেন। শাশুড়ির গলার আওয়াজ পেতেই রান্নাঘর থেকে দ্রুত পায়ে ছুটে এলো ঋতু। হাঁপিয়ে যাওয়ায় গলায় বলল, হ্যাঁ মা বলুন। অন্তঃসত্ত্বা ছেলের বউকে এইভাবে ছুটে আসতে দেখে সালমা বেগম ধমকে সুরে বললেন, ছোটাছুটি করছো কেন তুমি? এখন কি তোমার ছোটাছুটি করার সময়? ঋতু মাথাটা নামিয়ে নিয়ে বিনম্র গলায় বলল, না মা, আমি ছোটাছুটি করছি না, আপনি ডাকলেন সেই জন্য একটু তাড়াহুড়ো করে এসেছি। ছেলের বউয়ের কাছ থেকে এই সম্মানটুকু পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন সালমা বেগম। ভীষণ সন্তুষ্ট হলেন ছেলের বউয়ের প্রতি। তবে এখন আদর ভালোবাসা দেখানোর সময় না। আদেশের সুরে বললেন, তোমাকে যে বলেছিলাম রান্নার সব কিছু তৈরি করে রাখতে, করেছো? হ্যাঁ মা, সকলের খাওয়া দাওয়া শেষ হলেই নিধি রান্না শুরু করতে পারবে। সময় লাগবে না বেশি, আপনি চিন্তা করবেন না। ওগুলো সব হয় সরিয়ে রাখো, নয়তো ফেলে দাও। ও নিজেই সব কিছু জোগাড় করবে, তারপরে রান্না বসাবে। আর ও যখন রান্না করবে তখন ও ত্রিসীমানায় যেন তোমাকে কিংবা মিতাকে না দেখে। মিতাকে বলে দিও ঘরদোর মোছা শেষে যেন চলে যায়, আজকের মতো ওর ছুটি। ঋতু মিনমিনে স্বরে বলল, কিন্তু মা, এতগুলো মানুষের দুপুরের রান্না ও একা করবে কি করে? আর তাছাড়া আদেও রান্না পারে কি না সেটাও তো জানি না। সালমা বেগম এবারে খেকিয়ে উঠে বললেন, সেসব তোমায় দেখতে বলিনি আমি, ও বুঝে নেবে। মিতাকে টেবিলে নাস্তা সাজাতে বলো। মুখ ফুটে আর একটা কথাও বলার সাহস হলো না ঋতুর। চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেল সেখান থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি বদলালো নিধি। একটা লাল রঙের জামদানি শাড়ি পরল, গলায় একটা সোনার চেন আর কানে একটা ছোট্ট সোনার দুল পরল। চুলগুলো ঠিক কিভাবে বাঁধবে কিংবা কিভাবে বাঁধলে ওকে দেখতে সুন্দর লাগবে ভেবে পাচ্ছে না। একবার খোপা করছে, একবার বিনমুনি বাঁধছে, তো আরেকবার ছেড়ে দিচ্ছে। তবে কোনো কিছুতেই ভালো লাগছে না। এক পর্যায়ে গিয়ে নিধি মনে হলো শাড়ি পরাটাই হয়তো বোকামি হয়েছে। উচ্চতায় নিধি বেশ অনেকটাই ছোট, অন্তত গহনের তুলনায় অনেক ছোট। নিধির ধারণা শাড়ি পরে ওকে মানায় না। শুধু নিধি একারই ধারণা না,
অনেকেই ওকে এই কথা বলেছে। আর এই উচ্চতা কম হওয়ার জন্য বিয়েতে শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকেও বেশ ভালোই কথা শুনতে হয়েছে। নিধির এসব ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গহন বের হলো। আয়নার সামনে নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তিত ভঙ্গিতে বলল, ফেসবুকে একটা মিমস দেখেছিলাম, খাটো মেয়েদের নাকি লাল শাড়ি পরলে সিলিন্ডারের মতো লাগে। আমাকে কি তেমন লাগছে? অনিচ্ছা সত্ত্বেও মুখ ফসকে হেসে ফেলল গহন। নিধির কানে গহনের হাসির শব্দটা যেতেই ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। গহনকে হাসতে দেখে রাগী গলায় বলল, মজা নিচ্ছেন? আসলে নিজে তাল গাছের মতো লম্বা হয়ে গেছেন তো সেই জন্য এখন হাসছেন। আমার মতো যদি ছোটোখাটো হতেন তাহলে বুঝতেন। অবশ্য ছেলেদের এসব খুঁত ধরা হয় না। আমার কষ্ট আপনার না বোঝাটাই স্বাভাবিক। ছেলেদের তো আর কখনো এই কথাগুলোর সম্মুখীন হতে হয় না যে এত এত খাটো কেন, গায়ের রং কালো কেন, দেখতে ভালো না, বেশি মোটা নয়তো আবার বেশি চিকন। একটা ছেলে যদি দিনের বেলায় চাকরি করে রাতের বেলায় নেশায় ডুবেও থাকে তাও তার কোনো দোষ হয় না। গহন নিজের হাসি থামিয়ে নিধির দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলল, সব সময় কথা এত বাড়াতে নেই, মানুষ বাচাল বলে। এখন ঘর থেকে বেরোবে, বাইরে আমার পরিবারের লোকজন আছে, ওদের সাথে মুখে মুখে তর্ক করবে না। কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে বা তোমারই যদি কোনো কিছু বলার হয় তাহলে যতটা পারো সংক্ষেপে সেটা বলার চেষ্টা করবে, আর যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবে। গহন নিজের কথাটা সম্পূর্ণ করতেই নিধি বিরক্তিকর গলায় বলে উঠল, প্রথম দিন থেকে আপনার আমার কথা বলা নিয়ে এত সমস্যা কেন বলুন তো? আপনাকে বিয়ে করেছি জন্য আমি কি কখন কি বলবো সেটাও আপনার অনুমতি নিয়ে বলতে হবে? যৌতুক দিয়েছি আমি, অথচ এমন ব্যবহার করছেন আপনি যেন আমাকেই কিনে নিয়ে এসেছেন, আমি যেন আপনার দাস। যৌতুকের কথাটা শুনতেই গহন কপাল কুঁচকে বলল, যৌতুক? কিসের যৌতুক দিয়েছো তুমি? আমি তো কোনো যৌতুক চাইনি। নিধি তাচ্ছিল্য গলায় বলল, চাননি ঠিকই, কিন্তু সম্মানের ভয়ে, মেয়ের কষ্ট হবে ভেবে আমার বাবা মা আমাকে যথেষ্ট গয়না দিয়েছে। এই বাড়িতে আসার পর আপনার আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে গোল করে বসে আমি কি কি গয়না এনেছি সেসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমাকে এ কথাও শুনতে হয়েছে যে আমি কেন আরও বেশি গয়না আনলাম না, কেন আমার ঘর সাজানোর জন্য ফ্রিজ, এসি, খাট, আলমারি এইসব আনিনি, কেন আমার বাবা মা তাদের একমাত্র জামাইকে একটা বাইক গিফট করলো না। এইসব শুনতে হয়েছে আমায়, অথচ আপনি এই বলে দোষ কাটাতে চাইছেন যে আপনি যৌতুক চাননি। গহন বিস্ময় ভরা দৃষ্টিতে নিধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এইসব আলোচনা কখন হলো ঠিক বুঝে উঠতে পারছে না। গহন তো নিজের পরিবারের লোকজনকে বলেই দিয়েছিল যে এই বিষয়ে কেউ নিধিকে কোনো প্রশ্ন না করে। তারপরও এই কাজগুলো করলো কে ভেবে পেল না গহন। এদিকে নিধির সাজগোজ করার আর বিন্দুমাত্র ইচ্ছা মনের মাঝে রইল না। চুপচাপ মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরোতে ধরলে গহন ওর নাম ধরে ডেকে উঠল। অনিচ্ছা সত্ত্বেও নিধি থমকালো, পেছন ঘুরে তাকিয়ে কণ্ঠে এক রাশ অনীহা প্রকাশ করে বলল, বলুন। কথাটা বলতে যদিও গহনের একটুও অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপরেও মনে হলো নিধিকে বলা উচিত। তা না হলে বাইরে বেরোনোর পর নিধিকেই আরও বেশি অস্বস্তিতে পড়তে হবে। নিধির দিকে একটু এগিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, বাইরে যেতে কেউ যদি জিজ্ঞেস করে যে গোসল করেছো কি না, কিংবা চুল কেন শুকনো, তাহলে বলে দেবে গোসল করেছিলে, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তারপরে বেরিয়ে এসছো। কেমন? কিন্তু কেন? মানে আমি গোসল করব কি না, আমার চুল ভেজা বা শুকনো কেন, সেইটার কৈফিয়ত এখন আমাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে দিয়ে বেড়াতে হবে? গহন জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলল, যা বোঝো না সেই নিয়ে অযথা তর্ক করো না। আগেও বলেছি তর্ক করা আমার পছন্দ না। যেটা বললাম চুপচাপ মেনে চলবে। আর যথেষ্ট বড় হয়েছো তুমি, আমি কেন এই কথাটা বললাম সেটার মানে তোমার বোঝা উচিত ছিল। যেহেতু গহন বলল বোঝা উচিত ছিল, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা নিধির আয়ত্তের মাঝেই আছে। নিধি নিজের মস্তিষ্কে একটু জোর প্রয়োগ করলো এটা বোঝার জন্য যে কেন গহন ওকে এই কথাটা বলল।
অবাক করার বিষয় হলো একটু ভাবতে না ভাবতেই নিধি বুঝে গেল গহনের কথার মানে। সঙ্গে সঙ্গে লজ্জাও পেল, অস্বস্তিও হলো একটু বলা যায়। তবে সেই সব গহনকে বুঝতে দিতে চাইল না। চুপচাপ মাথা নাড়িয়ে চলে যেতে ধরলে গহন ফের বলে উঠল, আরেকটা কথা। নিধি থামতেই গহন বলল, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে। আমি কাউকে তার চেহারার সৌন্দর্য দেখে বিচার করি না। তোমার ব্যবহার যত সুন্দর তুমি মানুষ হিসেবে ততটাই ভালো, এটা আমি মনে করি। গহন কথাটা বলার পর নিধি কয়েক সেকেন্ডের মতো সেখানে দাঁড়িয়ে থাকলো, হয়তো অনুধাবন করার চেষ্টা করলো গহনের কথার আসল অর্থটা। অনুধাবন করা শেষে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। গহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গহন নিধির আসল সমস্যাটাই বুঝে উঠতে পারছে না। কেন নিধির মনে এত রাগ, কথায় কথায় কেন এত তর্ক করছে? এটা কি শুধুই এজন্য যে তর্ক করাই নিধির স্বভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারোর রাগ কি গহনের ওপর দেখাচ্ছে? আসল উত্তর কোনটা? এই উত্তরটা জানতেই হবে গহনকে, নয়তো ওদের সংসার কখনো স্বাভাবিক হবে না। ঘর থেকে বেরিয়ে ডান দিক দিয়ে হেঁটে একটু সামনে গেলেই পড়ে বসার ঘর। বসার ঘরের পাশেই ডাইনিং রুম। সেই দিক থেকে মানুষজনের কোলাহলের আওয়াজ পেয়ে নিধি সেই দিকেই গেল। গিয়ে দেখলো ডাইনিং টেবিলে মানুষ ভরা। দরজার কাছে দাঁড়িয়ে থমকে গেল নিধি। চেনে সবাইকে, তবে কারোর সাথে খুব একটা সখ্যতা গড়ে ওঠেনি এখনো, আর না গড়ে তোলার সময় পেয়েছে। সখ্যতা তৈরি করার ইচ্ছেও হয়নি নিধির। এখন গিয়ে কি করবে, কার সাথে কথা বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। একটু পরে সেখানে গহনও এলো। নিধিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনিতে গহন ভীষণ অপছন্দের একটা মানুষ নিধির কাছে, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। গতকাল রাতের পর থেকে তো আরও বেশি অপছন্দ হয়ে গেছে। সব সময় নিধির ওপর এমন অধিকার খাটায়, কথায় কথায় হুকুম করার ব্যাপারটা বেশি অপছন্দ হয়েছে নিধির। তবে এমন পরিস্থিতিতে গহনকে দেখে খুব শান্তি পেল নিধি। মনে হলো তপ্ত মরুভূমিতে দিশেহারা পথিক এক বিন্দু পানির দেখা পেয়েছে। সে কি শান্তি, কি শান্তি! গহনকে দেখে নিধির মুখের হাসি ফুটে উঠল। গহন নিজেও কিঞ্চিত অবাক হয়েছে। গহন তো ভাবতেই পারেনি নিধি হাসতেও জানে। নিধি দুহাতে গহনের বাহুটা খামচে ধরে বলল, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এত মানুষকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপছে, আমার মাথা ঘুরছে। কিন্তু কেন? তুমি তো যৌথ পরিবারে বড় হয়েছ, তাও মানুষজনের এত অ্যালার্জি? নিধি অসহায় মুখ করে বলল, ওরা সবাই তো আমার নিজের ছিল। ছোটবেলা থেকেই ওই পরিবেশে বড় হয়েছে, কিন্তু এখানে সবাই তো আপনার আত্মীয়। কার সাথে আমার কী সম্পর্ক সেটা তো ভুলেই গেছি। সবার মুখ চিনি ঠিকই, তবে তাও অস্বস্তি হবে না বলুন? তোমার আবার অস্বস্তিও হয় নাকি? আমি তো ভেবেছি এতক্ষণে নিশ্চয়ই এখানে এসে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছ। এই মুহূর্তে গহনের ঠেস দেওয়া কথাটা নিধির একেবারেই অপছন্দ হলো। যেই না নিধি একটু নিজের দুর্বলতা প্রকাশ করেছে, অমনি যেন আরও সুযোগ পেয়ে গেছে এই লোকটা অপমান করার। ঠিক এই কারণেই নিধি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চায় না, সব সময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এই মানুষটাকে যে কেন নিজের দুর্বলতা দেখালো কে জানে। তৎক্ষণাৎ গহনের বাহু ছেড়ে দিল নিধি। ঘোমটা ঠিকঠাক করে নিয়ে কঠিন গলায় বলল, অযথা ঝগড়াঝাটি করার মেয়ে নিধি না। আসলে আপনি আমায় চেনেন না, সেই জন্য এই কথাটা বললেন। আমার অতীত সম্পর্কে যদি আপনি জানতেন, আমার অবস্থান দেখতেন, তাহলে নির্দ্বিধায় আপনি বলতে পারতেন এই জীবনে নিধির চেয়ে বেশি ধৈর্যশীল মেয়ে আপনি আর একটাও দেখেননি। ওদের কথাবার্তার আওয়াজ গিয়ে পৌঁছালো শম্পার কানে। দেখলো দুজনে দরজার কাছে দাঁড়িয়ে থেকে কথা বলছে। শম্পা দুজনকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, 8টা পর্যন্ত একসঙ্গে থেকেও ফিসফিসিয়ে গল্প করা ফুরলো না তোমাদের? গল্প যখন করারই ছিল ঘরেই বসে থাকতে, তাহলে এখানে আসার কি দরকার ছিল? সবার মনোযোগ গিয়ে পড়ল দরজার কাছে দাঁড়ানো নিধি আর গহনের দিকে। এতগুলো দৃষ্টি একসাথে ওদের উপর পড়তে এমনিতেই একটু নিধি অস্বস্তি বাড়ল।
মাথায় দেওয়া ঘোমটাটা আরেকটু টেনে নিয়ে একেবারে জড়সড় হয়ে দাঁড়ালো। গহন বোধহয় হালকা একটু আন্দাজ করলো নিধির অস্বস্তি হচ্ছে, তাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য শম্পাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের নতুন ভাবির অস্বস্তি হচ্ছে, ও বোধহয় একটু চাপা স্বভাবের, তোমরা আগ বাড়িয়ে কিছু ওর সাথে কথা বলো। নিধি বিস্ফোরিত নয়নে তাকালো গহনের দিকে। এটা কি সত্যি শুনলো? নিধি তো ভাবছিল গহন ওর বাড়ির লোককেও বলবে যে নিধি ঝগড়ুটে, তবে এ তো কোনো দুর্নামই করল না। গহনের কথা শুনেও ছোট বোন সিনথিয়া এগিয়ে এসে নিধিকে নিজের সাথে নিয়ে গেল। গহনের জন্য একটা চেয়ার ফাঁকাই ছিল, সেখানে গিয়ে গহন বসে পড়ল। সালমা বেগম ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধিমা, গহনের প্লেটে নাস্তা তুলে দাও। নিধি জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে গহনের দিকে এগিয়ে গেল। গহনের প্লেটে নাস্তা তুলে দিতে বিড়বিড় করে বলল, অসভ্য লোক কোথাকার, বইয়েরও যে খিদে লাগতে পারে সেদিকে কোনো খেয়ালই নেই, কোনো ভদ্রতাই শেখায়নি এই লোককে। নিধি বুঝতেও পারল না যে গহনের কানে ওর বলা কথাগুলো গেল। তবে ভাগ্য ভালো যে আর কারোর কানে যায়নি, নয়তো বিয়ের পরের দিন স্বামীকে এভাবে অপমান করা এবং পারিবারিক শিক্ষার ওপর প্রশ্ন তোলার জন্য একটা বিচার সভা বসে যেত। তখন বাড়িতে নিধি বৌভাতের অনুষ্ঠানের আয়োজনের বদলে ওকে বাপের বাড়ি ফেরত পাঠানোর আয়োজন চলত। গহন খাওয়া শুরু করার আগে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমিও বসে যাও। একে একে নিজের বোনেদেরও বলল, তারপর দৃষ্টিটা নিধির দিকে ঘুরিয়ে বলল, নিধি, তুমিও বসো। নিধিকে খেতে বসতে বলার কথাটা পছন্দ হলো না গহনের মা কিংবা ওর বোনেদের। শম্পা আর সিনথিয়া দুজনে একযোগে সালমা বেগমের দিকে তাকালো। সালমা বেগম ইশারায় ওদের দুজনকে চুপ করে থাকতে বললেন। মেয়েদেরকে থামানো শেষে এবারে ছেলের উদ্দেশ্যে বললেন, বাড়ির বউদের আগে খেতে বসতে নেই বাবা, তোমরা আগে খেয়ে ওঠো, তারপর নিধি খাবে। গহন মুখের মাঝে অবশিষ্ট খাবারটুকু গিলে নিয়ে বলল, এখানে তো বাইরের মানুষ নেই, এত নিয়মকানুন মেনে চলতে হবে না, পরিবারের সবাই আছে, নিধি বসে যাও। ব্যাস, সবাই চুপ। আর একটা কথাও সালমা বেগম বললেন না, না মেয়েদেরকে বলতে দিলেন, বরং সালমা বেগম নিধিকে উদ্দেশ্য করে বললেন, নিধিমা, তুমি বসে পড়ো। নিধি একটা বারও নিষেধ করলো না, সঙ্গে সঙ্গে গহনের পাশের চেয়ারে বসে পড়ল। খাবার খেয়েছিল গতকাল সকালে, তাও জোর করে ওর মা মুখে তুলে দিয়েছিল। রাগ করে দুপুরেও খায়নি, রাতেও খায়নি। খিদে পেটের মাঝে দুনিয়ায় সব ইঁদুর দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। খাবার টেবিলে বেশ অনেক কিছুর আয়োজন করা হয়েছে, তবে নিধি নিজের পছন্দ মতো কিছুই খুঁজে পেল না। আসলে দোষটা খাবারের না, দোষটা নিধির। পৃথিবীতে হাজার পদের খাবার থাকতে নিধি তো খায় দুই এক রকম খাবার, তবুও এটা তো তার নিজের বাড়িও না, তাই মুখে ফুটে কোনো কিছু আবদারও করতে পারল না। যা আছে তাই একটু খেয়ে নিল, তবে পেট ভরল না। খাওয়া দাওয়া শেষে গহন নিজের ঘরে চলে গেল। নিধিও পেছন পেছন যেতে ধরলে সালমা বেগম ওকে ডাকলো। নিধি থমকালো। সালমা বেগম বেশ আদুরে ভঙ্গিতে বললেন, নতুন বউদের এত দেরি করে ঘুম থেকে উঠতে নেই মা, তুমি তো এই বাড়ির বড় বউ, সব কিছু তো তোমাকেই সামলাতে হবে। গহন সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তোমার ছোট ননদ কলেজে যায়, আমার সকালে ওষুধ থাকে, ঠিকঠাক সময় রান্নাবান্না না হলে তো সমস্যা। শম্পা, ঋতু এরা দুজনেই তো অসুস্থ, ওরা তো কেউ রান্না করতে পারবে না, তোমাকেই সবটা সামলাতে হবে। আজ তো প্রথম দিন এই বাড়িতে তোমার, কাল বৌভাতের অনুষ্ঠান, পরশু থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দেবে, কেমন? নিধি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি এবার থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব, এখন ঘরে যাই। সালমা বেগম ফের আদুরে ভঙ্গিতে বললেন, ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার এসো, দুপুরের রান্নাটা কিন্তু তোমাকেই করতে হবে। নিধি চুপচাপ মাথা নাড়িয়ে সাইজা নিয়ে ঘরে এলো। ঘরে এসে আগে মাথা থেকে শাড়ির আঁচলটা নামালো। এতক্ষণে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারল। এখন তো মনে হচ্ছে নতুন বউ হিসেবে সবথেকে কঠিন কাজই হলো ঘুমটা সামলানো। নিধি বসে বসে একটু বিশ্রাম নেওয়ার মাঝে
দেখলো গহন শার্ট প্যান্ট পরে একবারে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নিধি একটু ইচ্ছে করলো জিজ্ঞেস করতে যে কোথায় যাচ্ছে, কিন্তু একটা জড়তা নিধিকে আর এই প্রশ্ন করতে দিল না। তৈরি হওয়া শেষে যাওয়ার আগেই গহন নিধিকে উদ্দেশ্য করে বলল, কী খেতে পছন্দ করো তুমি? গহনের প্রশ্নটা ঠিকঠাক কানে যায়নি নিধির। নিজেই পাল্টা প্রশ্ন করল, কি বললেন? বললাম, কি খেতে পছন্দ করো তুমি? নাস্তায় তো কিছুই খেলে না, না খেলে ঝগড়া করার শক্তি পাবে কোত্থেকে? নিধি চেতে উঠে বলল, লাগবে না খাবার, খিদে সহ্য করার অভ্যেস আছে আমার। গহন কি ভেবে যেন আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। নিধি ড্যাব ড্যাব করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত মানুষ! নিধি না হয় রাগ করে একবার বলল কিছু লাগবে না, তাই বলে মানুষ কি দ্বিতীয়বার আর জিজ্ঞেস করে না? কয়েকদিনের পরিচয়, লজ্জা বলতেও তো একটা জিনিস থাকে। এমনও তো হতে পারে যে নিধি হয়তো লজ্জাতেই বলতে পারেনি। সেটাও কি ওই মানুষটার বোঝার ক্ষমতা নেই? শুধু উচ্চতা আর বয়সেই বেড়েছে, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নামক বস্তুটা নেই। প্রায় 10 থেকে 12 জনের রান্না করতে হচ্ছে নিধিকে। সাহায্যের জন্য কাজের বুয়া মিতাকে পেয়েছে, যদিও মিতাকেও সাহায্যের জন্য পাওয়ার কথা ছিল না নিধির। তবে সকালে নিধির ব্যবহারে সালমা বেগম সন্তুষ্ট হয়েছেন। আর তাছাড়া পরে তার ভাবনায় এসেছে এত মানুষের রান্না নিধি একা করবে। এটা যদি গহনের কানে যায় তাহলে ওনার সম্পর্কে একটু বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে গহনের মনে, যেটা তিনি কখনোই হতে দেবেন না। শেষে বাধ্য হয়ে মিতাকে সাহায্যের জন্য পাঠিয়েছেন, যদিও মিতাকেও খুব ভালোভাবে বুঝিয়ে পাঠিয়েছেন যে খুব বেশি কাজ করার দরকার নেই, টুকটাক হাতে হাতে একটু এগিয়ে দেবে। কঠিন কাজগুলো যেন নিধিকে দিয়েই করায়। রান্নাবান্না মোটামুটি সব বেশ ভালোই পারে নিধি, তবে সমস্যা একটাই, এত মানুষের রান্না কখনো এর আগে করা হয়নি। আর করলেও পাশে বড় কেউ ছিল দেখিয়ে দেওয়ার জন্য, তবে আজ কেউ নেই। মিতাকে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর দিচ্ছে না। নিধি তো ভাবল বোধহয় মিতা নিজেও রান্না পারে না। নিধি তো আর বুঝলো না যে মিতাকে নিষেধ করে দেওয়া হয়েছে। দুপুর 3টে পার হয়ে গেলেও তাও নিধির রান্না বান্না শেষ হলো না। এর মাঝে যে শম্পা সিনথিয়া কতবার এসে তাড়া দিয়ে গেছে তার কোনো হিসেব নেই। সালমা বেগমও বেশ কয়েকবার এসেছেন, তবে তিনি তাড়া দেননি, শুধু বলেছেন সব কিছু ঠিকঠাক করে করার জন্য। রীতিও এসেছিল কয়েকবার, তবে কোনো সাহায্য করেনি, মুখ দিয়ে সাহায্য করার কথা উচ্চারণও করেনি। নিধিও আগ বাড়িয়ে কাউকে সাহায্যের জন্য বলেও নি। যখন ওকে একা করতে দিয়েছে একাই করবে, কারো সাহায্যের প্রয়োজন নেই। নিধির আত্মবিশ্বাস আছে নিজের ওপর যে ও করতে পারবে, আর যদি আত্মবিশ্বাস না থাকতো তাহলে প্রথমেই জানিয়ে দিত সেটা। 3:30 নাগাদ বাড়িতে নতুন কয়েকজন অতিথি এলো। গহনের ফুপি জুবাইদা আর ফুপোতো 2 বোন জান্নাত আর যারা এসেছে। এয়ারপোর্ট থেকে গহন নিয়ে এলো ওনাদেরকে। ওনারা বাড়িতে আসতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল ওনাদের আপ্যায়নের জন্য। সালমা বেগমের মুখ থেকে তো হাসিই সরছে না। ঋতুকে বলল রান্নাঘরে গিয়ে একটু ওনাদের জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনতে। এও বলল যেন নিজে বানিয়ে নিয়ে আসে। ঋতু রান্নাঘরে গিয়ে নিজের মতো শরবত বানালো। অন্য পাশে নিধি রান্না করছে। দুজনের মাঝে কোনো কথা হলো না। ঋতু কার জন্য কেনই বা শরবত বানাচ্ছে সেটাও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না নিধি, আর না ঋতু বলার প্রয়োজন মনে করলো। এদিকে আসার পর অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরও গহনের বউ এখনও না আসায় ওকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লেন জুবাইদা। গহনকে তাড়া দিয়ে বললেন, গহন তোর বউ কোথায়? ওকে একবার ডাক, নাকি আবার আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে? না ফুপি, লজ্জা পেয়ে বসে থাকার মতো মেয়ে নিধি না। আসলে ও কোথায় সেটা আমিও জানতে চাইছি। মা, নিধি কোথায়? সালমা বেগম নিধির খোঁজ জানেনি না এমন ভঙ্গিতে বললেন, আমি তো জানি না, হয়তো ঘরে বিশ্রাম নিচ্ছে। জুবাইদার সাথে আনা ব্যাগগুলো তখন ঘরে নিয়ে যাচ্ছিল মিতা। সালমা বেগমের মুখের কথাটা শুনে নিজের উদ্যোগেই গহনকে উদ্দেশ্য করে বলল, নতুন ভাবি তো রান্না করে, সেই সকাল থেকে রান্না করতেছে, ঘামায়া টামায়া অবস্থা খারাপ হয়ে গেছে গা।
কথাটা পছন্দ হলো না জুবাইদার। একদিন হলো বউ হয়ে এসেছে, আর আজকে এতটা খাটাখাটনি করানো একদমই ঠিক হচ্ছে না। তিনি সালমা বেগমকে কিছু না বলে সরাসরি গহনকে উদ্দেশ্য করে বললেন, আজকের দিনে কি মেয়েটাকে রান্নাঘরে পাঠানোর খুব প্রয়োজন ছিল গহন? আমি তো নিজেও জানি না ফুপি, ও রান্নাঘরে কি করছে। জুবেদা গম্ভীর গলায় বললেন, জানা উচিত ছিল। তোমার স্ত্রী কোথায় কি করছে সেই খবর তুমি রাখবে না? এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো তুমি? আর তাছাড়া আমি তোমাকে বলেছিলাম নিধিকে নিয়ে এয়ারপোর্টে এসো। ওকে বাড়িতে একা রেখে যাওয়া তোমার আজ ঠিক হয়নি। আর রেখে গেলেও তোমার মাকে বলে যাওয়া উচিত ছিল যেন ওকে দেখে রাখে, তাই না? গহন অপরাধী গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি ফুপি, আমি দেখছি। গহন নিধিকে খুঁজতে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো নিধি তখনও রান্না করছে। মিতা একদম ঠিক বলেছিল, ঘেমে অবস্থা খারাপ, এখনও কপাল বেয়ে টুপটাপ করে ঘাম গড়িয়ে পড়ছে। নিধি? কে ডাকলো সেটা ভাবার সময় নেই নিধির কাছে। তবে এতটুকু বুঝলো যে হয়তো রান্না হয়েছে কি না সেটার জন্যই ডাকছে। ব্যস্ত ভঙ্গিতে বলল, আর 10 মিনিট সময় লাগবে, তাহলেই হয়ে যাবে সব। সবাইকে খাবার টেবিলে ডাকুন। রান্নাবান্না রেখে চলো, আর করতে হবে না, একজন তোমায় দেখার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। নিধি এবারেও বুঝলো না যে গহন কথা বলছে। ফের ব্যস্ত ভঙ্গিতে বলল, রান্নাটা শেষ করেই আসছি আমি, আর একটু সময় লাগবে। বললাম তো আর করতে হবে না, বাকিটা অন্য কেউ করে নেবে। নিধি এবারে বিরক্ত হলো। আর না দেখে থাকা যাচ্ছে না যে কে এসেছে। মাথা তুলে তাকাতেই দেখলো গহন দাঁড়িয়ে আছে। গহনকে দেখে যে রাগ হলো না তেমনটা না, রাগ তো একটু মনের মাঝে জমেই আছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, যাওয়ার পর একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলো না যে ওর বউ কেমন আছে কি করছে, আর এখন এসেছে আলগা দরদ দেখাতে। নিধি অবশ্য সেসব অভিযোগ করলো না, রেগে মেগেও কথা বলল না গহনের সাথে, বরং খুব মিষ্টি করে হেসে গহনের কথায় আপত্তি জানিয়ে বলল, মোটেই না, আমার একটা খুব ভালো গুণ আছে জানেন তো, আমি কে কেমন সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। আর এটাও বুঝে গেছি এই বাড়িতে বিভিন্ন প্রজাতির মানুষ আছে। এখন আমি রান্নাটা রেখে বাইরে যাব, আর যে বাকি কাজটুকু করবে সে সবাইকে বলে বেড়াবে পুরো রান্নাটাই সে করেছে। আর তার রান্না আদৌ ভালো কি খারাপ সেটাও আমি জানি না। সুতরাং আমার এই রান্নাটা খারাপ হলে বাকি রান্নাগুলো বদনাম হয়ে যাবে। আর আজ নতুন এসেই আমি এত বড় একটা বদনাম আমার ঘাড়ে নিতে পারবো না। যদি আপনি আমার দায়িত্ব নিয়ে বলতে পারেন যে আমি রান্নাঘর থেকে বেরোনোর পর কেউ এসে আমার রান্নায় হাত লাগাবে না, তাহলে আমি আপনার সাথে যেতে পারি, না হলে আপনাকে অপেক্ষা করতে হবে। গহন বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, আমি তোমায় সংক্ষেপে কথা বলতে বলেছিলাম, এত বাড়তি কথা আমার ভীষণ অপছন্দনীয়। চলো এখন, কেউ হাত দেবে না তোমার রান্নায়। নিধি গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক আছে চলুন যাচ্ছি। শাড়ির আঁচলটা কোমরে বাঁধন থেকে খুলে হাতের ওপর নিয়ে নিল। যেমন ছিল তেমনভাবেই যেতে ধরল। গহন ওর হাত টেনে ধরল। এবারে নিধি বিরক্তিকর গলায় বলল, আবার কি হলো? গহন পকেট থেকে নিজের রুমালটা বের করে নিধির কপালের ঘাম মুছে দিতে ধরল। নিধি চমকে উঠে মাথা একটু পেছন দিকে সরিয়ে নিয়ে বলল, কি করছেন? গহন উত্তর দিল না নিধির প্রশ্নে, চুপচাপ মুখের ঘাম মুছে গেল। নিধির চুলগুলো হাত খোপা করে রেখেছে, ভালোই লাগছে দেখতে, তবে সকলের মতো লাগছে না। গহন নিজেই নিধির খোপা খুলে দিল। এতে নিধির ঘাড়ে হালকা একটু স্পর্শ লাগলো গহনের হাতের। নতুন এক স্পর্শের সাথে পরিচিত হতে নিধির গা শিউরে উঠল। ভালো লাগা কাজ করলো নাকি অস্বস্তি হলো নাকি অন্য কোনো অনুভূতি কাজ করলো নিধি বুঝতে পারল না। তবে যাই হোক না কেন এই অনুভূতিটা অন্যরকম, একেবারে নতুন নিধির কাছে। গহন নিধির সামনে চুলগুলো হাতের সাহায্যে ঠিক করে দিতে দিতে বলল, যার সামনে তোমাকে নিয়ে যাচ্ছি সে সব বিষয়ে ভীষণ খুঁতখুঁতে, আর আমার বিষয়ে তো আরও বেশি। আমি চাই না প্রথম দিন দেখেই সে তোমার মাঝে কোনো খুঁত ধরুক। আমার কাছে তুমি যেমন একটু বিরক্তিকর আর বেশ অনেকটা বোধগম্যের বাইরে, বাকিদের কাছেও যেন তেমন মনে না হয়। কাউকে তোমায় নিয়ে কিছু বলার সুযোগ তৈরি করে দেব না কখনো।
তাহলে একটু সময় দিন। ঘরে গিয়ে একটা নতুন শাড়ি পরে সাজগোজ করে আসি, ঠোঁটে একটু লাল লিপস্টিক, চোখে আইলাইনার, তারপর আমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে যতগুলো সোনার গয়না দেওয়া হয়েছে সব পরে আসি। কারণ যার সামনে নিয়ে যাচ্ছেন সেও তো আপনারই পরিবারের লোক, সেও নিশ্চয়ই বাকিদের মতনই হবে, সেও নিশ্চয়ই হিসেব করতে বসবে আমি বাপের বাড়ি থেকে কয় কেজি সোনা নিয়ে এসেছি, তাই তো? গহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, আর কিছু করতে বলবো না, এইভাবেই চলো। ভুল তো করেইছেন, আমায় তো বেশ সুন্দর জ্ঞান দিলেন যেন কাউকে বলার সুযোগ না দিই, অথচ আপনি যদি একটু শক্ত হন আমার ব্যাপারে অন্যদের প্রতি, তাহলে আর কারোরই সাহস হবে না আমায় নিয়ে কথা বলার। অবশ্য কাকে কি বলছি, যার মানসিকতাই এমন যে বউকে হুমকি ধমকি দিয়ে সবসময় পায়ের নিচে রাখতে হবে, মাথায় তোলা যাবে না, তার থেকে আর কী বা আশা করা যায়। কথাটা বলে নিধি গহনের আগে হাঁটা দিল, ওর পেছন পেছন গহনও গেল। আপাতত আর নিধির বলা কথাগুলো নিয়ে ভাববার সময় পেল না। বসার ঘরে যেতেই গহন নিধিকে পরিচয় করে দিল জুবাইদার সাথে। নিধির মাথায় তখন ঘোমটা নেই। সালমা বেগম তাড়াহুড়ো করে ছেলের বউয়ের দিকে এগিয়ে এসে বললেন, এ কি মা, মাথায় কাপড় নেই কেন? নতুন বউ ঘোমটা দিয়ে থাকতে হয় গুরুজনদের সামনে। নিধি তাড়াহুড়ো করে শাড়ির আঁচলটা টেনে মাথায় দিতে ধরলে ওকে বাধা দিলেন জুবাইদা। সোফা থেকে উঠে গিয়ে এগিয়ে গেলেন নিধির দিকে। নিধি সালাম দিল। সালামের জবাব দিয়ে তিনি আগে মন ভরে নিধিকে দেখলেন। সামনাসামনি দেখবে বলে এখনও অবধি ছবি দেখেননি নিধির, এমনকি ওদের বিয়ের ছবিও দেখা হয়নি তার। এদিকে জুবাইদাকে নিজের দিকে এভাবে এগিয়ে আসতে দেখে নিধি একটু ভয় এলো, আবার অস্বস্তিও হলো। ভাবলো কখন না জানি আবার কি খুঁত টেনে বের করে। গহন তো বলল উনি নাকি খুঁতখুঁতে, তবে তেমন কিছুই হলো না। হঠাৎ করে জুবাইদা নিধিকে জড়িয়ে ধরে বললেন, তোমায় জড়িয়ে ধরে এতক্ষণে আমি শান্তি পেলাম। আমাকে চিনতে পেরেছ? গহন বলেছে তোমায় আমার কথা? গহন নিজেই বলে উঠল, না ফুপি, এখনও তোমার কথা জানানো হয়নি ওকে। আসলে আমি চেয়েছিলাম তুমি এলে সামনাসামনি পরিচয় করিয়ে দেব। জুবাইদা এবারে নিধিকে নিজের থেকে ছাড়িয়ে ওর গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে ভঙ্গিতে বললেন, মাশাল্লাহ, আমার গহনের পাশে বেশ মানাবে তোমায়, ভারী মিষ্টি দেখতে তুমি। আমি গহনের ফুপি, মানে তোমারও ফুপি। নিধি শুধুমাত্র হাসল। জান্নাত আর যারাও নিজের উদ্যোগে এগিয়ে এসে নিধির সাথে পরিচিত হলো। এই তিনজন মানুষকেই বেশ পছন্দ হলো নিধির, মনে হলো বাকিদের থেকে আলাদা। আরও টুকটাক কিছু কথাবার্তা শেষে নিধিকে নিয়ে তিনি গহনের ঘরে গেলেন। ওদের পিছন পিছন সালমা, শম্পা আর সিনথিয়াও গেল। নিধি ঘরে গিয়ে দেখল ওদের ঘরে দুটো নতুন সুটকেস রাখা। জুবাইদা সেইগুলো নিধিকে দেখিয়ে বললেন, এই দুই সুটকেসে তোমার জন্য কিছু উপহার আছে মা। আসলে তোমার পছন্দ কেমন, তুমি কেমন রং পছন্দ করো, সে সব তো আমি জানি না, তাই আমি নিজের পছন্দ মতো কিনেছি। এরপরের বার তোমার কেমন পছন্দ, কি রং পছন্দ আমায় জানিয়ে দিও, আমি সেইগুলোই কিনবো, না হলে তোমায় সঙ্গে করে নিয়ে গিয়েই কিনবো। এবার না হয় ফুপির পছন্দই পরো, এসব কেমন? নিধি এবারও আলতো হেসে শুধু মাথা নাড়ল। এদিকে সালমা বেগম আর তার দুই মেয়ের চোখ কপালে উঠে গেছে। দুটো সুটকেস ভর্তি উপহার দিল, এর মাঝে নিশ্চয়ই গয়নাগাটিও আছে। আর যেহেতু গহনের ফুপি গহনের বইয়ের জন্য এনেছেন, কম দামি কিছু তো কোনো দিন দেবে না। হয়তো হীরের গয়নাও আছে, কিংবা তার থেকেও যদি দামি কোনো বস্তু থাকে হয়তো সেই সবই আছে। নিশ্চয়ই টাকা পয়সাও দিয়ে রেখেছে, হয়তো বাড়ি গাড়ির কাগজপত্রও আছে। এই সব ভেবে ওনাদের তিনজনের মাথা ঘুরে উঠল। এত কিছু দেখে নিজেকে আর সামলাতে পারল না সিনথিয়া। জুবাইদার দিকে এগিয়ে গিয়ে নাকে কান্নার সুরে বলল, ফুপি, কখনো তো তুমি আমাদেরকে এত উপহার দাও না, সব যদি বড় ভাবিকেই দাও তাহলে আমাদেরকে আর কি দেবে? জুবাইদা আলতো হাসার চেষ্টা করে বলল, গহন হলো আমার ছেলে, আর নিধি আমার ছেলের বউ, আর তোমরা হলে আমার ভাইয়ের মেয়ে। পার্থক্য তো আছেই মা। আমার ছেলে, ছেলের বউ আমার যতটা আপন, তোমরা কি আমার ততটা আপন হতে পারবে? ঠিক তেমনই আমার ছেলে, ছেলের বউয়ের প্রতি আমার যতটা স্নেহ থাকবে, তোমাদের প্রতি তো ততটা থাকবে না।
এই প্রথম এই বাড়ির কোনো মানুষকে সত্যি নিধির ভীষণ পছন্দ হলো। কি সুন্দর, সবার সামনে বাকিদের থেকে বেশি নিধিকে প্রাধান্য দিল। খুব আফসোস হলো নিধির, এটা ভেবে যে যদি ওর বরটাও এমন হতো তাহলে বেশ ভালো হতো। দুজনে মিলে সারাদিন সবার মুখে মুখে উচিত জবাব দিত। খেতে বসে জুবাইদা নিধিকে নিয়েই বসলেন। শুধু নিধিকে না, বাকিদেরকেও খেতে বসতে বললেন, তবে সালমা বেগম বসলেন না। আলতো হেসে বললেন, নিধি না হয় বাড়ির নতুন বউ, আমি তো বাড়ির পুরনো বউ, আমাকে তো দায়িত্ব পালন করতে হবে। তোমরা বসো, আমি খাবার পরিবেশন করছি। কেউই কোনো আপত্তি জানালো না। সালমা বেগমকে ওনার কাজ করতে দিল। সালমা বেগম আশা করেছিলেন যে গহন হয়তো ওনাকে বসতে জোর করবে, তবে গহন কী ভেবে যেন তেমন কিছুই বলল না। হয়তো ব্যাপারটাকে সালমা বেগম যতটা গুরুত্ব দিলেন, গহন ততটা গুরুত্ব দিল না। এদিকে খাবার দাবার নিয়ে বেশ চিন্তায় আছে নিধি। কে জানে রান্না কেমন হয়েছে, এতগুলো মানুষ খেতে বসেছে, যদি না খাওয়া যায় তাহলে তো একটা বদনাম হয়ে যাবে। আরে দানবটা নিশ্চয়ই ঘরে নিয়ে গিয়ে আবারও 10টা কথা শোনাবে নিধিকে। বিয়ের এত জ্বালা নিধি সেসব আগে জানতো না, জানলে বাড়ি থেকে পালিয়ে যেত, তবুও বিয়ে করতো না। নিধি আগেই খাবার মুখে তুলতে পারল না, বাকি সবার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল। সবার প্রথমে প্রতিক্রিয়া দেখালো শম্পা। একে একে অনেকগুলো পদ খাওয়ার পর নাক ছিটকে বলল, মাংসটা সিদ্ধ কম হয়েছে নিধি, লবণের স্বাদও পেলাম না, আর এত ঝাল দেয় নাকি কেউ? এদিকে আবার মাছের তরকারিতে মনে হচ্ছে শুধু লবণই দিয়েছো, পোলাও ঝরঝরে হয়নি, পানি বেশি হয়ে গিয়েছে, মাছটাও বেশিক্ষণ ভেজেছো মনে হয়, শক্ত হয়ে গেছে। নিধির মুখটা শুকিয়ে গেল, নিজের খাওয়ার ইচ্ছেটা সেই সাথেই মরে গেল। জুবাইদা একবার তাকালেন নিধির শুকনো মুখটার দিকে। খারাপ লাগলো তার নিধির জন্য। তিনি ইশারায় মেয়েদেরকে বললেন প্রশংসা করতে, তবে বাকিরা প্রশংসা করার আগেই গহন জুবাইদাকে উদ্দেশ্য করে বলল, ফুপি মনে আছে তোমার, লন্ডনে পড়াশোনা করার সময় তোমার হাতে রান্না খেয়ে আমি একদম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। দেশে ফিরে আর কারোর হাতের রান্নাই ভালো লাগতো না। আজকে কিন্তু খাবারগুলো খাওয়ার পর মনে হচ্ছে তুমি রেঁধেছ। জুবাইদা আলতো হাসলেন, গহনের দিকে তাকিয়ে ইশারায় বাহবাদ দিলেন। এবারে একে একে তিনি, তার 2 মেয়ে, শম্পার স্বামী সবাই প্রশংসা করলো নিধির রান্নার। তবে সবাই প্রশংসা করলে কি হবে, শম্পা সিনথিয়া মিলে যত রকমভাবে বদনাম করা যায় সব চেষ্টা করলো। অবশেষে নিধি হিসেব করে দেখলো মাত্র 2 জনের রান্না অপছন্দ হয়েছে, বাকি সবার পছন্দ হয়েছে। তাহলে ওই 2 জনকে গণনার বাইরে রাখাই যায়। তবে নিধি একটু আশা করেছিল গহন হয়তো একটু ভালোভাবে প্রশংসা করবে। কি সব ছাতার মাথা প্রশংসা করলো, আবার নিধির রান্নার সাথে ওর ফুপির রান্নার তুলনা করলো। কে জানে কি বোঝাতে চাইলো, নিধি তো বুঝলো না। সন্ধ্যার দিকে সিনথিয়া এলো নিধির ঘরে। নিধি তখন চুপচাপ বিছানায় বসে ফোন চালাচ্ছে। বাড়ির অন্যরা বিভিন্ন কাজে ব্যস্ত। গহন কোথায় আছে সেই খোঁজ নিধি জানে না, জানতেও চায় না। যেদিকে ইচ্ছে যাক, নিধির আশেপাশে না থাকলেই হয়। ঘরে আসার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না সিনথিয়া, সোজা ঘরের ভেতর চলে এলো। হঠাৎ করে ওকে আসতে দেখে নিধি একটু অপ্রস্তুত হয়ে পড়ল, বিরক্তও হলো অনুমতি না নিয়ে আসার জন্য, তবে মুখে কিছু বলতে পারল না। যতই হোক, এটা তো ওর ননদ, 2-1 কথা বললে ওরা আবার 1000 কথা শুনিয়ে ছাড়বে, আর এখন এত কথা শোনার মতো ধৈর্য নেই নিধির। সিনথিয়া বিছানার ওপর নিধির পাশে বলল, কি করছো ভাবি? ব্যাপারটা নিধির কেমন যেন একটু সন্দেহজনক লাগছে। সিনথিয়ার হাসিটাও অতিরঞ্জিত মনে হচ্ছে। ওকে দেখে কেন যেন নিধির মনে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে, তবে আগেভাগে কিছু বলল না। এদিকে নিধির থেকে কোনো উত্তর না পেয়ে সিনথিয়া ফের জিজ্ঞেস করলো, কি করছো ভাবি? এই যে তোমার দিকে তাকিয়ে আছি। নিধির এমন উত্তরে ভ্যাবাচাকা খেয়ে গেল সিনথিয়া। হুট করে নিধি আবার হেসে উঠে বলল, মজা করছিলাম, আমি তো ফোন দেখছিলাম, তুমি কিছু বলবে? সিনথিয়া নিজেও পাল্টা হেসে বলল, হ্যাঁ, আসলে ফুপি তোমায় তখন কি কি উপহার দিল সেই সব দেখতে এলাম, আর ভাবলাম তোমায় একটু গুছিয়ে দিয়ে সাহায্য করব। নিধি খুবই খুশি হলো সিনথিয়ার কথা শুনে। এমনিতেই এই সব জিনিসপত্র গোছাতে আলসেমি লাগে নিধির। নিজের সুটকেস দেখিয়ে বলল, আমি আমার বাড়ি থেকে যা এনেছি
ওই সুটকেসগুলোতে আছে, ওগুলো গুছিয়ে দাও। আর ফুপি যেগুলো দিয়েছে ওগুলো পরে খুলবো। ফুপি বলেছে আমি যেন একা একা না খুলি। আপাতত এইটুকুতেই খুশি থাকলো সিনথিয়া। সুটকেস থেকে সব কিছু বের করে গুছিয়ে দিয়ে আবার চলে গেল। সন্ধ্যের দিকে জুবাইদা এসে নিধিকে তৈরি হতে বললেন। উনি কোথাও যেন নিয়ে যাবেন। যদিও নিধির ইচ্ছে নেই বাইরে যাওয়ার, তবে যেহেতু জুবাইদা বলে গেছেন এত ভালোবেসে, তাই ভাবলো যাওয়া উচিত। জুবাইদা আবার বলেও গেছেন যেন সুন্দর করে সাজগোজ করে, যেন ওকে দেখে একদম নতুন বইয়ের মতো লাগে। নিধি শুধু দীর্ঘশ্বাস ফেললো আর ভাবলো, শুধু সাজগোজ করলেই কি আর নতুন বইয়ের মতো লাগে? নতুন বইয়ের মতো দেখতে লাগার জন্য স্বামীর ভালোবাসা দরকার, মনে সুখ শান্তি দরকার, একটা নির্ঝঞ্ঝাট সংসার দরকার। এগুলো কোনোটাই তো নিধির কাছে নেই। তাহলে ওকে নতুন বইয়ের মতো দেখতে লাগবে কি করে? আপাতত এইসব ভাবনা বাদ দিয়ে নিধি আবারও একটা শাড়ি পরল। হালকা কাজ করা বেগুনি রঙের একটা হাফ সিল্ক শাড়ি পরল। বিয়েতে গহনদের পক্ষ থেকে বেশ দামি দামি শাড়ি পেয়েছে, তবে সেগুলো পরতে ইচ্ছে করলো না। সবাই কি ভাববে যে বাপের বাড়ি থেকে কিছুই আনেনি, সেই জন্য শ্বশুরবাড়ির দেওয়া জিনিস পরছে। অযথা আবার নিজের বাবা মাকে ছোট করার দরকার নেই। একটু সাজগোজও করলো নিধি। গয়না হিসেবে ভাবলো শুধু একটা সোনার ঝুমকো পরবে, যেটা নিধির দাদি দিয়েছে। আলমারির ভেতরে খুঁজতে গেল, তবে পেল না। সম্ভাব্য সব জায়গাতেই খুঁজলো, কিন্তু তাও নিধি খুঁজে পেল না ঝুমকোটা। পরে মনে পড়ল সিনথিয়া তো সব গুছিয়ে রেখেছে, ও হয়তো জানবে। সিনথিয়ার ঘরে গেল নিধি। ওর ঘরে তখন সালমা বেগম আর শম্পাও উপস্থিত ছিল। কোনো একটা বিষয় নিয়ে বেশ হাসাহাসি করছিল ওরা, দেখে মনে হচ্ছিল খুব খুশি। নিধি এত সব কানে না দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, সিনথিয়া, তুমি যে আমার সব কিছু গুছিয়ে দিলে, আমার একটা সোনার ঝুমকো ছিল, ওটা কোথায় রেখেছ? সিনথিয়া একটু মনে করার ভঙ্গিতে বলল, কোথায় ভাবি? কোনো ঝুমকো তো আমি পাইনি। আরে ছিল তো, তুমি অন্য গয়নাগুলো তো রেখে দিয়েছো, ওগুলোর সাথে ঝুমকোটাও ছিল, ওই ব্যাগেই ছিল। সিনথিয়া ফের মনে করার ভঙ্গিতে বলল, না ছিল না, তুমি অন্য কোথাও রেখেছ। আরে না রে বাবা, অন্য কোথাও রাখিনি, আমি তো ওটা পরিইনি। আর আমি খুঁজে দেখেছি সব জায়গায়, আমার স্পষ্ট মনে আছে আমার সবগুলো গয়না ওই ব্যাগের ভেতরে রাখা ছিল। সিনথিয়ার অভিব্যক্তি একটু পাল্টে গেল। হালকা তেজি গলায় বলল, বললাম তো আমি জানি না, ছিল না ওখানে কোনো ঝুমকো, না থাকলে আমি কোত্থেকে এনে দেবো? নিধি এবার নিজেও রাগী ভঙ্গিতে বলল, আমি বলছি তো ছিল ওখানে, তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। আমি নিশ্চিত তুমি ওটা কোথাও রেখে ভুলে গেছো। আচ্ছা, তুমি যে আমার থেকে একটা চুড়ি চেয়ে আনলে, ভুলে আবার ওটার সাথে চলে আসেনি তো? একটু দেখো তো। কি বললে তুমি? মানে তুমি কি বলতে চাইছো? আমি চুরি করেছি তোমার ঝুমকো? তুমি এত বড় একটা অপবাদ আমায় দিতে পারলে ভাবি? তাই বলে আমাকে চোর প্রমাণ করলে তুমি? মা দেখেছো কি বলছে ভাবি? কথাটা বলে সিনথিয়া কান্নাকাটি শুরু করে দিল। ওকে সান্ত্বনা দিতে গিয়ে আবার শম্পাও কান্নাকাটি জুড়ে বসলো। বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না বোন, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন কি আর এই বাড়িতে আমাদের সম্মান থাকবে নাকি? আর চোর অপবাদ দিয়েছে, কাল হয়তো দেখবি বাড়ি থেকেই বের করে দিচ্ছে। বিস্ময়ে নিধির চোখ কপালে উঠে গেল। ও বলল কি আর এরা বুঝলো কি? আচ্ছা, সত্যি কি ওরা নিধির কথাটা না বুঝে এমন করছে, নাকি বোঝার পরও ইচ্ছে করে তামাশা করার চেষ্টা করছে? এদিকে এত চেঁচামেচি আর কান্নাকাটির আওয়াজে বাড়ির লোকজন সেখানে জড়ো হয়ে গেল। সিনথিয়াকে এভাবে কান্নাকাটি করতে দেখে গহন ওর দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে, কাঁদছো কেন? সিনথিয়া গহনের দিকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, ভাইয়া দেখো, আমি বলছি আমি ভাবির সোনার দুল কোথায় জানি না, কিন্তু ভাবি আমার উপর চুরির অপবাদ দিচ্ছে, বলছে আমি নাকি নিয়ে এসেছি। আমি তো ভাবিকে সাহায্য করার জন্য ভাবির জিনিসপত্র গুছিয়ে দিতে গেছিলাম, কিন্তু দেখো এখন ভাবি আমাকে দোষারোপ করছে। গহন বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো নিধির দিকে। নিধিও ফ্যাল করে তাকিয়ে আছে গহনের দিকে। পরিস্থিতিটা যেন এখনও ঠিকঠাক নিজের আয়ত্তে আনতে পারেনি নিধি। এদিকে নিধির চুপ থাকার সুযোগ কাজে লাগালো শম্পা। নিজেও কান্না ভঙ্গিতে বলে উঠল, ঋতু এতদিন হলো আমাদের বাড়িতে আছে, কখনো আমাদের সাথে একটু উঁচু গলা অবধি কথা বলেনি, আর তুমি আসতে না আসতেই সোজা চুরির বদনাম দিয়ে দিলে। তুমি দিলেই পারতে নিধি,
যে আসলে তুমি তোমার বাড়ি থেকে কম গয়না এনেছো। গয়না কম হলে কি আমরা কিছু বলতাম? আমরা তো জানি তোমার বাবা মার অবস্থা সম্বন্ধে, আর এইসব কিছু জেনেই তো আমরা তোমাকে এনেছি। আমরা তো জানি তারা কতটুকু কি করতে পারবেন। তোমার বাবা মা গয়না দেয়নি সেই কথা লুকোনোর জন্য তাই বলে আমার বোনের নামে চুরির অপবাদ দেবে? এটা ঠিক করলে না তুমি। গহন আসলে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। গহন অপেক্ষায় আছে নিধির কিছু বলার। এদিকে নিধি চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু এই মেয়ে তো চুপ থাকার কথা না। তার মানে কি সত্যিই অপরাধটা নিধিই করেছে? সেই জন্যই কি চুপচাপ আছে? নিধি, কি বলেছ তুমি সিনথিয়াকে? নিধি শুধু হাঁ করে গহনের মুখের দিকে তাকিয়ে থাকলো। কেন যেন কিছু বলতে পারল না। অন্যান্য সময় যে মেয়েটা মুখ দিয়ে খই ফোটে প্রয়োজনের সময়, সেই মেয়েটা একটা শব্দ উচ্চারণ করতে পারল না। গহন খুব করে চাইল নিধি কিছু বলুক, তবে নিধি কিছুই বলল না। নিধিকে চুপ করে থাকতে দেখে গহন এবার কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কিছু জিজ্ঞেস করেছিলাম তো আমি। কি চুরি হয়েছে তোমার? আর বাড়ি থেকে চুরি হওয়ার প্রশ্নই বা আসছে কি করে? আর যদি চুরি হয়েও থাকে সেটা তুমি সবার আগে আমায় বলবে তো। সরাসরি এসে সিনথিয়াকে চোর অপবাদ দিয়েছ কেন? আমার বোন সম্বন্ধে কি জানো তুমি? কতটুকু চেনো তুমি ওকে? ও তো কখনো জিজ্ঞেস না করে ওর ভাইয়ের কোনো কিছুতে হাত দেয় না, সেখানে সরাসরি তোমার একটা সোনার দুল চুরি করবে? মাথা ঠিক আছে তোমার? তুমি হয়তো নিজেই ঠিক রাখতে পারোনি বা হয়তো হারিয়ে ফেলেছ। নিজের দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা করো না। খুব কঠোরভাবে গহন কথাগুলো বলল। শুনে মনে হলো সিনথিয়াই ওর নিজের, নিধি কেউ না। নিধি যেন এই বাড়িতে কোনো মূল্যই নেই। আশেপাশে তাকিয়ে একটা মানুষকেও নিধির নিজের বলে মনে হলো না। সবাই কেমন ক্ষোভের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কোনো দোষ না করেও যেন নিধি আজ অপরাধী। সব থেকে বেশি অপরাধী তো নিধি নিজের কাছেই হলো, যে এমন প্রয়োজনের মুহূর্তে একটা কথাও বলতে পারল না। এমনকি নিজের ভুলটাও বুঝতে পারা সত্ত্বেও এখনও কিছু বলতে পারছে না। আসলে কি বলবে, কি বলা উচিত সেটা বুঝে উঠতে পারছে না। চুপচাপ নিজের মাথা নামিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। নিধিকে নীরব থাকতে দেখে গহন ভাবল সত্যি বোধহয় অপরাধটা নিধিরই। না হলে তো এই মেয়ে চুপ থাকতো না, অন্তত কান্না তো মোটেও করতো না। তার মানে সত্যিই অপরাধটা নিধিরই। আর এখন দোষী সাব্যস্ত হওয়ার কারণে নিধি শাস্তির ভয়ে কাঁদছে। এদিকে গহনের নিধিকে অপরাধী মনে হলেও জুবাইদা তা মনে হলো না। জুবাইদা নিধির কান্নার পেছনে অন্য কোনো কারণ খুঁজে পেলেন। এগিয়ে এসে এক হাতে নিধিকে আঁকড়ে ধরে গহনকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, যথেষ্ট হয়েছে গহন। নিধিকে এখনও কিছু বলেছে যে তুমি সবার সামনে ওকে কথা শুনিয়ে যাচ্ছ? আমি তো সুযোগ দিয়েছিলাম ওকে ফুপি, ও কিছু বলতে পারলো না কেন? তার মানে বুঝে নাও মেয়েটাকে তোমরা ঠিক কতটা অস্বস্তির মধ্যে ফেলেছ যে লজ্জায় মাথা তুলে তাকিয়ে ঠিক ভুল জানাতে পারছে না তোমাদের। সিনথিয়া আর নিধি দুজনেই তোমার আপন, অথচ তুমি একজনকে আগলে আছো আর অন্যজনকে অপরাধী বানানোর চেষ্টায় নেমেছ। তাহলে মেয়েটা তোমাকে বলবে কি করে? গহন আবারও কিছু বলে উঠতে ধরলে জুবাইদা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বললেন, থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নিধি, ঘরে চলো মা। জুবাইদার আগেই নিধি দৌড়ে সেখান থেকে চলে গেল। জুবাইদা যাওয়ার আগে আবারও গহনকে উদ্দেশ্য করে রাগী গলায় বললেন, নিজের পরিবারকে ভালোবাসা ঠিক আছে, তবে অন্ধ হয়ে না। আর যদি সব সময় একপাক্ষিক শুনেই বিচার করা হয় তাহলে বিয়ে করাটা তোমার উচিত হয়নি। কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে থেকে থেকে আমার মনে হচ্ছে তোমার বিবেচনা করার বোধও হারিয়ে গেছে। ঘরে এসে নিধি আগেই নিজের দাদির নাম্বারে কল করলো। ফোনটা রিং হয়ে গেল, কিন্তু তিনি কলটা রিসিভ করলেন না। বাধ্য হয়ে এবার নিধি নিজের মায়ের নাম্বারে কল করলো। কয়েকবার রিং হতেই নীলা ফোনটা রিসিভ করলেন। মেয়েকে কল করতে দেখেই তার মনের মাঝে অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়েছে। তার মতে বিয়ের পরের দিন তো মেয়ে ভীষণ ব্যস্ত থাকবে, ওনাকে হয়তো কল করার সময়টুকুও পাবে না। তাহলে এই ভর সন্ধ্যাবেলায় যে কল করলো কোনো সমস্যা হলো নাকি? ফোনটা ধরে আগেই তিনি উদ্বিগ্ন গলায় বলে উঠলেন,
সব ঠিক আছে তো মা? কোনো সমস্যা হয়নি তো ওইদিকে? নিধি তখনও কাঁদছিল। ইচ্ছে করলো সব বলে দিতে, একটু অভিযোগ করতে ইচ্ছে করলো, তবে করতে পারলো না। ফোনটা কান থেকে নামিয়ে আগে নিজের কান্না থামালো, নিজেকে নিজেই সান্ত্বনা দিল, স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপরে আবারও ফোনটা কানে ধরে স্বাভাবিক গলায় নীলাকে উদ্দেশ্য করে বলল, না মা, কিছু হয়নি। আসলে আমি বলছিলাম, দাদি যে আমাকে সোনার ঝুমকোটা দিয়েছিল, ওটা কি আমার ব্যাগে দিয়েছিলে তুমি, নাকি বাড়িতেই আছে? দিয়েছি তো তোকে, আমি নিজে গুছিয়ে দিয়েছি সব তোর ব্যাগে। কেন, পাচ্ছিস না? না, আসলে খুঁজিনি এখনও। জেনে নিলাম তোমার থেকে যে কোথায় আছে, ভাবছিলাম ওটা পরবো তাই। নীলা আরও কিছু বলতে চাইলেন, তবে তার আগে নিধি ব্যস্ততা দেখিয়ে ফোনটা কেটে দিল। মেয়ে বলল ঠিকই যে কিছু হয়নি, কিন্তু তারপরেও কেন যেন নীলার মনটা অস্থির হয়ে উঠল। আসলে মায়ের মন তো। মেয়ের জন্য দুশ্চিন্তা হতেই থাকে, তার উপরে আবার মেয়ে এখন শ্বশুরবাড়িতে গেছে। বিয়েটাও তো মেয়ের ইচ্ছে মতো হয়নি, কে জানে মেয়েটা ভালো আছে কি না। এদিকে মায়ের সাথে কথা বলার পর নিধি আরও চিন্তিত হয়ে গেল যে কানের দুলটা তাহলে ওই ব্যাগেই ছিল, আর নিধি এখন এই ব্যাপারেও নিশ্চিত যে কানের দুলটা সিনথিয়াই নিয়েছে। আর যদি সত্যিও এমন কিছু না করে থাকে, তাহলে তখন অযথা কান্নাকাটি নাটকটা করতো না। কিন্তু কাকে বোঝাবে নিধি এই কথাটা? যেই মানুষটাকে নিধি আপন ভাবতো, সেই তো বুঝলো না ওকে। আর কাকে বিশ্বাস করাবে, কীভাবেই বা বিশ্বাস করাবে? সবাই নিশ্চয়ই ভাবছে নিধিই খারাপ, নিধি অযথা অপবাদ দিচ্ছে। অথচ কেউ এটা জানতেও পারল না যে নিধি একবারের জন্য চুরি শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেনি। এইসব ভাবতে ভাবতে নিধি আবারও কেঁদে উঠল। ওর কান্নার মাঝে ঘরে জুবাইদা প্রবেশ করলেন। বিছানায় এসে নিধির পাশে বসে আদুরে ভঙ্গিতে বললেন, কাঁদে না মা, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, গহনের সাথে কথা বলে সবটা ঠিক করে নাও। নিধি কন্দনরত গলায় বলল, কী কথা বলবো? দেখলেন না ফুপি, আমার থেকে কোনো কিছু না শুনেই উনি কেমন আমাকে অপরাধী বানিয়ে দিল। আপনিও নিশ্চয়ই সিনথিয়ার কথাই বিশ্বাস করেছেন, তাই না? সিনথিয়া তো আপনার আপন, আমিই তো পর। জুবাইদা এবার দুহাতে আগলে নিল নিধিকে। একটু স্নেহ পেতেই নিধির কান্নার বেগ আরও বাড়ল। এখন জুবাইদাকে নিধির খুব কাছের মনে হলো। ওনাকে দুহাতে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি একবারের জন্য চুরি শব্দটা মুখ দিয়ে বের করিনি। সন্ধ্যায় সিনথিয়া এসে আমার জামা কাপড় সহ সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। আমার কানের দুলটা খুঁজে পাচ্ছিলাম না জন্য শুধু ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় রেখেছে কিনা। তারপর ওকে আমি চুড়ি দিয়েছি, বলেছিলাম যে ভুলে ওই চুড়ির সাথে আবার কানের দুল চলে এসেছে কিনা দেখতে। তারপরে ও কেমন চেঁচামেচি শুরু করে দিল, আর আপনার আদরের গহন আমাকে পাশ কাটিয়ে গিয়ে বোনকে আগলে নিল, আর আমাকে বানালো অপরাধী। জুবাইদার আর বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি। এই সব ঘটনা নিধির জন্য নতুন, জুবাইদার জন্য মোটেও নতুন না। উনি বুঝতে পারছেন আসল ঘটনাটা কী ঘটেছে, তবে নিধিকে তো এখন সেই সবটা বলতে পারল না। আগে নিধির মনে ওদের প্রতি ক্ষোভ জন্মাতে পারে এমন কোনো কথা বলা যাবে না। মেয়েটাকে তো এই বাড়িতে এই মানুষগুলোর সাথেই সংসার করতে হবে। তিনি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে ফের আদুরে ভঙ্গিতে বললেন, আমি বুঝতে পেরেছি। আসলে আমার মনে হয় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আমি গহনকে বুঝিয়ে বলবো। নিধি জুবাইদাকে ছেড়ে দিয়ে বলল, আমি জানি ফুপি, আমার বাবা মা সামর্থ্য হয়তো খুব সামান্য, কিন্তু তারা আমাকে যা দিয়েছেন সেটা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে দিয়েছে। আমি কোন পরিস্থিতিতে বড় হয়েছি, কোন পরিস্থিতিতে আমি বিয়ে করতে রাজি হয়েছি, এইসব আপনারা জানেন না। আপনারা বড় লোক, আপনারা বুঝবেন না আমার কষ্ট। তাই বলে এই অপবাদটা দেবেন না ফুপি যে আমি আমার বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে পারিনি, সেই কথাটা লুকোনোর জন্য চুরির অপবাদ দেব। এটা আমার শিক্ষা না। আমার বাবা মা আমাকে যে সামান্য জিনিস দিয়েছে, আমি সেইটাই গর্বের সাথে মাথা উঁচু করে বলতে পারি। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে লাখ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার সামর্থ্য আমার বাবা মায়ের নেই। জুবাইর একটা দীর্ঘশ্বাস ফেললেন। একদিন হলো মেয়েটা বাড়িতে এসেছে,
তার মাঝেই ঝড় বয়ে যাচ্ছে মেয়েটার ওপর দিয়ে। তবে তিনি হতাশ হচ্ছেন বারবার গহনের ওপর। গহনের থেকে তিনি এমন অবিবেচক আচরণ আশা করেননি। দরজায় দাঁড়িয়ে গহন শুনল নিধি আর জুবাইদার কথোপকথন। তবে গহনের উপস্থিতি নিধি আর জুবাইদা টের পায়নি। নিধি কথা বলার পুরোটা সময় গহনের খুব ভালোভাবে ওকে পর্যবেক্ষণ করল। নিধির চোখ দুটো মিথ্যা বলছে না, নিধির কান্নাটাও মিথ্যা না। মিথ্যা বললে তো অন্তত গলাটা কাঁপতো। অন্তত জুবাইদার চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারতো না নিশ্চয়। তবে এই মেয়ে যদি সত্যি বলে থাকে তাহলে তখন কথা বলল না কেন? প্রয়োজনের সময় কথা না বলে অন্য সময় যদি কথা বলে তাহলে তো কাজ হবে না, তাই না? গহন চলে যেতে ধরল। দেখলো ওর পেছনে যারা দাঁড়িয়ে আছে। গহন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তুমি? গহন আসলো। যারার মুখের হাসি ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে রেগে আছে। আর রাগটা যে গহনের উপর সেটাও গহনের বুঝতে বাকি রইল না। তুমি তো তোমার পরিবারকে খুব ভালো করে চেনো গহন, তাই না? কে কি করতে পারে সেসব তোমার খুব ভালোভাবেই জানা। গহন আবারও একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ চিনি তো। কি বলতে চাইছো? সব কিছু জেনেও না জানার ভান করার অভ্যাসটা ভীষণ অসহ্যকর। তুমি কি জানো তোমার পরিবার থেকে তুমি বেশি অন্যায় করছো নিধির সাথে? যদি সত্যি কথা শোনার সৎসাহস না থাকে তাহলে সেটা মুখের উপর জানিয়ে দাও। নিধিকে বলো যে তুমি সব সত্যি জানো কিন্তু মানতে নারাজ। এভাবে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে থেকে নিজের মনের মাঝে সন্দেহ তৈরি করার তো কোনো মানেই হয় না। আমার প্রশ্নের নিধি কোনো উত্তর দেয়নি। আমি কি করতাম ওখানে? যদি কোনো সমস্যা হয়ে থাকে ওর আগে ব্যাপারটা আমাকে জানানো উচিত ছিল। সরাসরি যদি এভাবে কাউকে গিয়ে চোর অপবাদ দেয় তার তো সম্মানে লাগবেই, এটাই তো স্বাভাবিক। যারা চাচ্ছিলেন হেসে বলল, আত্মসম্মান তাও সিনথিয়ার? শব্দ দুটো একসাথে মানায় না। আর চোরকে চোরই বলতে হয়। গহন কিছু বলে উঠতে ধরলে যারা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বিরক্তিকর গলায় বলল, প্লিজ গহন, সব সময় নিজের পরিবারের হয়ে ওকালতি করতে এসো না। মানায় না তোমাকে। তোমার ব্যক্তিত্বটা এমন হয়ে গেল কি করে বলো তো? তোমাকে আজ সেই গহন লাগছে না যাকে আমি চিনতাম। তোমাকে দেখে আজ মিসেস সালমার ছেলে বলে মনে হচ্ছে। গহন আলতো হেসে বলল, আমি তো ওনারই ছেলে। আসলেই তুমি ওনার ছেলে হয়ে গেছো। একেবারে আস্ত একটা ইডিয়েট। কথাটা বলে যারা ঘরে ঢুকে গেল। গহনেরও আর সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। সে নিজেও চলে গেল সেখান থেকে। ঘড়িতে সময় তখন রাত 10টার কাছাকাছি। তবুও বাড়ির পরিবেশ বেশ জমজমাট। আগামীকাল বৌভাতের অনুষ্ঠান, সেটারই তোড়জোড় চলছে। যদিও আয়োজন কমিউনিটি সেন্টারেই করা হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানে বাড়ির মেয়েরা কি পরবে কি সাজবে সেই নিয়ে চলছে আলোচনা। সবাই অবশ্য এখন ঘিরে দাঁড়িয়ে আছে নিধিকে, কেননা জুবাইদা নিধির জন্য যা এনেছেন সেই সব দেখাচ্ছেন। আগামীকাল নিধি নিজের বৌভাতের অনুষ্ঠানে কি শাড়ি পরবে কি গয়না পরবে সেই সব তিনি ঠিক করে নিয়ে এসেছেন। আগামীকাল নিধিকে যিনি সাজাতে আসবেন তাকেও তিনিই ঠিক করে রেখেছেন আগে থেকে। জিনিসপত্রগুলো দেখছে আর শম্পা সিনথিয়া একটা করে দীর্ঘশ্বাস ফেলছে। নিধি চুপচাপ বসে আছে, এসবের প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ খুঁজে পাচ্ছে না। মাঝে মাঝে জুবাইদাকে বোঝানোর জন্য যে ওর মন খারাপ না সেই জন্য একটু জোরে জোরেই হাসছে। জুবাইদা বুঝতে পারছেন যে নিধির মন ভালো নেই, তবে তাও তিনি পরিবেশটা স্বাভাবিক রাখার জন্য এখন জিনিসপত্রগুলো বের করলেন। রাতে খাওয়া দাওয়া তখনও কারোরই হয়নি। রান্নাঘরে রান্না চলছে জোর কদমে। সালমা বেগম নিজেই সব রান্না করছেন সবার জন্য, আর ওনাকে টুকটাক সাহায্য করছে ঋতু। শম্পার স্বামী পিয়াল ঘরে বিশ্রাম নিচ্ছে। শুয়ে শুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের 5 বছরের মেয়ে সেফার সাজগোজ দেখছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সেফা একটা কানের দুল বের করে পিয়ালের দিকে এগিয়ে এসে বলল, বাবা এটা আমাকে পরিয়ে দাও। পিয়াল হেসে উঠে বলল, তুমি তো এখন এটা পরতে পারবে না আম্মু, আর একটু বড় হও তারপরে পরতে পারবে। সেফা জোর করে কানের দুলটা পিয়ালের হাতে দিয়ে যে দিক লাগালো পরিয়ে দেওয়ার জন্য। মেয়েকে বোঝানোর মাঝে পিয়াল খুব ভালোভাবে কানের দুলটার দিকে লক্ষ্য করলো। কানের দুলটা মনে হচ্ছে সোনার, আর
এমন কোনো দুল তো শম্পার নেই, তাহলে এই কানের দুলটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে এলো কোত্থেকে? সিনথিয়ার কি হতে পারে? যদি সিনথিয়ার হয়ে থাকে তাহলে এভাবে সোনার জিনিস এত অবহেলায় কেউ ফেলে রাখে, তাও যেখানে বাড়িতে ছোট বাচ্চা আছে। পিয়াল ভাবলো নিজেই সেটা যত্ন করে রাখবে। বিছানা থেকে নামলো। হঠাৎ করে কী ভেবে যেন আবারও থেমে গেল। নিজের স্ত্রীর স্বভাব চরিত্র সম্পর্কে বেশ ভালোভাবে অবগত পিয়াল। মনে পড়ে গেল সন্ধ্যার ঘটনা। এমনই কোনো সোনার ঝুমকো নিয়ে তো অশান্তি হলো বাড়িতে, তাও আবার অশান্তিটা হলো সিনথিয়ার সাথে। আর সিনথিয়াকে সমর্থন করলো শম্পা। আগে পিছে অনেক কিছু ভেবে পিয়াল গলা উঁচিয়ে নিজের স্ত্রীকে ডাকলো। এদিকে সবেমাত্র জুবাইদা সোনার কী গয়না এনেছে নিধির জন্য সেসব দেখাচ্ছিলেন। এর মাঝে পিয়ালের ডাক কানে ভাসে আসায় ভীষণ বিরক্ত হলো শম্পা। একবার ভাবলো যাবে না, তবে দেখলো পিয়ালের ডাক থামছেই না। পরে বাধ্য হয়ে ঘরে এসে বিরক্তিকর গলায় বলল, মরিনি তো এখনও, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? পিয়াল উঠে গিয়ে দরজাটা বন্ধ করে কানের দুলটা শম্পার সামনে ধরে বলল, এটা কার? কানের দুলটা দেখতেই শম্পার চোখ দুটো বড় বড় করে তাকালো। খপ করে পিয়ালের হাত থেকে কানের দুলটা খামচে নিয়ে পড়ল। আমারই। তুমি কেন নিয়েছো এগুলো? আমি তোমাকে কবে এই কানের দুল কিনে দিলাম? তুমি কেন দিতে যাবে? আমার মা আমাকে দিয়েছে। কবে দিয়েছে? আগে তো কখনো দেখিনি। শম্পা আমতা আমতা করে বলল, এবার দিয়েছে। এত প্রশ্ন করছো কেন? তাছাড়া আমার কি গয়না আছে সেসব তুমি জানো নাকি? আরও অনেক গয়না আছে আমার, যেগুলো তুমি চেনো না। বেশি কথা বলো না তো। কথাটা বলে শম্পা চলে যেতে ধরলে পিয়াল ওর বাহু টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বলল, এটা গহনের বইয়ের, তাই না? এই কানের দুলটার জন্যই তো ঝামেলা হলো সন্ধ্যায়। এখন সত্যি করে বলো, এটা তুমি চুরি করেছো নাকি তোমার বোন? ভয়ে শম্পার গলাটা শুকিয়ে গেল। তবুও মিথ্যেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছু একটা বলতে চাইল। তবে তার আগে পিয়ালোকে থামিয়ে দিয়ে শাসিয়ে বলল, ভুল করেও মিথ্যে বলার চেষ্টা করবে না। চোর ধরা পড়ে গেলে যে তার চোখ মুখের অবস্থা কেমন হয় সেটা আমার জানা আছে। লজ্জা করলো না তোমাদের? নতুন বউ বাড়িতে এসেছে, একটা দিনও হয়নি, আর তার গয়না চুরি করলে? তোমরা নিজেদের সংসারে তো শান্তি বজায় রাখতে জানোই না, তাই বলে অন্যের সংসারেও অশান্তি ধরিয়ে বাঁধিয়ে দেবে? কেন চুরি করেছো? তোমাকে কি আমি গয়না কিনে দেই না? তোমার কোনো শখ কি আমি অপূর্ণ রাখি? তারপরও চুরির স্বভাব যায় না কেন? শম্পা মিনমিনে স্বরে বলল, আমি করিনি তো, সিনথিয়া এনে দিয়েছে। ও দিল আর তুমি নিয়ে নিলে? তোমার ছোট বোন চুরি করলো আর তুমিও তাতে সমর্থন করলে? বাহ! ও বলেছিল কয়েকদিন পরে আমায় দিয়ে দেবে। পিয়াল ঘৃণা ভরা কণ্ঠে বলল, ছি, এই শিক্ষা তুমি আমাদের মেয়েকে দিচ্ছ? তোমার জন্য যে আর কত জায়গায় আমি লজ্জিত হব কে জানে। শম্পা অপরাধী গলায় বলল, ভুল হয়ে গেছে, আর হবে না এমনটা। তুমি কাল কাউকে বলো না দয়া করে। আমি বলবো না, তুমি বলবে। তুমি এক্ষুনি এই কানের দুল নিয়ে গিয়ে গহনের হাতে দেবে। কি অজুহাত দেবে নাকি সত্যিটা বলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আর যদি তুমি নিজে এই কাজটা না করেছো তাহলে কিন্তু আমি গিয়ে এটা গহনের হাতে দিয়ে সত্যিটা জানিয়ে আসব। শম্পা আতঙ্কিত গলায় বলল, কি বলছো এসব? এটা করতে পারবো না। ভাইয়ার চোখে খারাপ হয়ে যাব তো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি যাবে কি না আমি যাব? শম্পা অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলো পিয়ালের দিকে। বুঝলো পিয়াল আজ একটুও দয়া করবে না। বসার ঘরে বেশ একটা থমথমে পরিবেশ বিরাজমান। সবাই নিজেদের কথা হারিয়ে ফেলেছে। একটা কোণার দিকে চোরের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে শম্পা। সিনথিয়া কানের দুলটা নিধির দিকে বাড়িয়ে দিয়ে অপরাধী গলায় বলল, চুরির সাথে ভুলে চলে এসেছিল ভাবি, আসলে আমি বুঝতে পারিনি। নিধিকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। সিনথিয়ার প্রতি বিন্দু পরিমাণ কোনো রাগ কিংবা ক্ষোভ বোঝা যাচ্ছে না। সিনথিয়ার হাত থেকে কানের দুলটা নিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, তখন তো তোমায় এই কথাটাই বলেছিলাম যে দেখো চুরির সাথে ভুলে চলে এসেছে কি না। এর বাইরে তো আমি আর দ্বিতীয় কোনো কথা বলিনি সিনথিয়া। আমি ভুল করেও আমার মুখ থেকে চুরি শব্দটা উচ্চারণ করিনি, তাই না? আমি ভুল বুঝে নিয়েছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি ওভাবে কথাটা বলনি। আমার মনে হয়েছিল যে তুমি সন্দেহ করেছো আমায়, সেই জন্য ওইভাবে বলেছিলে। সিনথিয়া কথাটা বলতেই গহন গম্ভীর গলায় বলে উঠল, এখন বলছো মনে হয়েছিল?
তাহলে তখন কেন বলেছিলে যে নিধি তোমায় চুরি অপবাদ দিয়েছে? তখন কেন বলনি যে ওর কথার ভঙ্গিতে তোমায় মনে হয়েছে যে নিধি তোমায় সন্দেহ করেছে? কোনো উত্তর দিতে পারল না সিনথিয়া। তার আগেই নিধি গহনকে উদ্দেশ্য করে বলল, থাক, এই ব্যাপারে আর আপনাকে কথা বলতে হবে না। শুধু ওর একা দোষ দিচ্ছেন কেন? অপরাধী তো আপনিও। শুধুমাত্র আমি পরের বাড়ির মেয়ে জন্য আমার কথা না শুনেই তো আপনি নিজের বোনের কথা বিশ্বাস করে নিয়েছিলেন। এখন আবার এই কঠোরতার নাটকটা না করলেই খুশি হব। থমকে গেল গহন, হয়তো অপমানে, নয়তো নিজের ভুলটা উপলব্ধি করতে পেরে। গহনকে কথাটা বলা শেষে নিধি আবারও সিনথিয়াকে বলল, শুধুমাত্র মনে হয় এর বশে এত বড় একটা অশান্তি বাঁধিয়ে দিলে? একবার নিজেকে জিজ্ঞেস করো যে কাজটা তুমি ঠিক করেছো নাকি ভুল করেছো। সিনথিয়া মাথা নামিয়ে নিল। নিধির মনে হলো সিনথিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে। এবারে আদুরে গলায় বলল, আমার কোনো জিনিস যদি তোমার পছন্দ হয় কিংবা পরতে ইচ্ছে করে নির্দ্বিধায় আমাকে গিয়ে বলো। আর যদি আমায় বলতে সংকোচ হয় তবে নিজে আলমারি খুলে নিয়ে এসো। শুধু দেখো এমন ভুল বোঝাবুঝি যেন আর কখনো তৈরি না হয়। আর দেখো পরবর্তীতে কখনো যেন সত্যি আমায় তোমার চোর ভাবতে না হয়। কথাটা বলে নিধি ঘরে চলে গেল। সিনথিয়া এখন বুঝতে পারছে না ওর এখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নাকি চলে যাবে। শুধু ভয় হচ্ছে এটা ভেবে যে না জানি গহন আবার কখন কি বলে। সালমা বেগমও এইসবের কিছুই জানতেন না। ঘরে যাওয়ার পর নিশ্চয়ই উনার কাছেও ভালো মতো বকা খেতে হবে। সিনথিয়ার এইসব ভাবনার মাঝে ওর কানে ভেসে এলো জুবাইদার গম্ভীর কণ্ঠস্বর, যার সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলে সে কি সুন্দরভাবে তোমার সম্মান বাঁচিয়ে দিয়ে গেল, বুঝতে পারলে? উপলব্ধি করতে পারলে নিজের ভুল? এবারেও কোনো উত্তর দিল না সিনথিয়া। জুবাইদা তাচ্ছিল্য গলায় বলল, অবশ্য তোমার দোষ দিয়ে লাভ নেই, রক্তের দোষ। একসময় এই বাড়িতে যে আমারও কত কিছু হারিয়েছে তার কোনো হিসেব নেই। চোর ধরাও পড়েছে। তবে এখনকার তখনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। তখন চোর ধরা পড়লে আমার ভাই শাস্তি দিত, তাকে উপযুক্ত বিচার করত। তবে এখন আমার ভাই এই বাড়ির দায়িত্ব যার উপরে দিয়ে গেছে সে নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে সবটা দেখছে। তার অভিব্যক্তি দেখে আমি দ্বিধার মাঝে পড়ে গেছি যে সে আদেও কোনো মানুষ নাকি কোনো জড় পদার্থ। জুবাইদার কথা বলা শেষ হতেই গহন সেখান থেকে চলে গেল। জুবাইদাও আর সেখানে দাঁড়ালেন না। তিনি নিজেও চলে গেলেন নিজের ঘরে। ভয়ে ভয়ে সিনথিয়া তাকালো ওর মায়ের দিকে। দেখল তিনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন মায়ের দিকে। ভয়ে সিনথিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সালমা বেগম ঘরে যাওয়ার আগে গম্ভীর গলায় মেয়েকে ঘরে আসতে বললেন। সিনথিয়া ভাবল, কে জানে তার কপালে আজ কি আছে। রাতে গহন ঘরে এসে দেখল নিধি শুয়ে পড়েছে। দরজা খোলার শব্দ পেতেই নিধি কাঁথা মুড়ি দিলেও যেন গহনের মুখটাও না দেখতে হয়। গহন দরজা বন্ধ করে লাইটটা অফ করে বিছানার দিকে গেল। দেখল গতকাল গহন যে পাশে ঘুমিয়েছিল নিধি আজ সেই পাশে ঘুমিয়েছে। গহনের মনে হলো নিধি ইচ্ছে করে এই পাশে ঘুমিয়েছে, যেন গহন আগে এসে ওর সাথে কথা বলে, অন্তত সরে ঘুমানোর জন্য হলেও কথা বলে। গহন হালকা একটু কেশে নিধির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। তবে দেখল নিধি নড়াচড়া করল না। গহন এবারও একটু কাশল। এবারে নিধি হালকা একটু নড়ে চড়ে উঠল। ওকে নড়তে দেখে গহন গম্ভীর গলায় বলে উঠল, এ পাশে আমি ঘুমোই, তোমার পাশে যাও। অনিচ্ছা সত্ত্বেও নিধিকে কথা বলতে হলো। ও পাশে ঘুমোবো না, আমি এখানেই ঘুমোবো, আপনি ও পাশে যান। এক এক দিন এক এক পাশে ঘুমোলে ঘুম ঠিকভাবে হয় না। তুমি তোমার জায়গায় যাও, আমাকে আমার জায়গায় ঘুমাতে দাও। বললাম তো আমার সমস্যা আছে, আমি ওই পাশে ঘুমোবো না। গহন কিঞ্চিত রাগী গলায় বলল, অদ্ভুত তো, একই বিছানায় এ পাশে সমস্যা নেই, ও পাশে কী সমস্যা? আবারও কি ঝামেলা করতে চাইছো? নিধি মুখের উপর থেকে কাঁথাটা নামিয়ে শান্ত দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে বলল, জানলার পাশে ঘুমোলে আমার ভয় লাগে। মনে হয় কেউ জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার চুল টেনে ধরবে। আপনার দিকে মুখ করে ঘুমোলে মনে হয় আমার পেছনে কেউ এসে বসে আছে। জানলার দিকে মুখ করে ঘুমোলে মনে হয় জানলার উপর কেউ এসে বসে আছে। এটাই আমার সমস্যা। এখনও কি আপনার ওপাশে ঘুমোতে সমস্যা?
যদি তারপরও আপনার সমস্যা হয়, আমি মেঝেতে ঘুমোতে যাচ্ছি। যতই হোক, এটা আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বিছানা। আপনি যা চাইবেন সেটাই হবে। আমি জোর খাটাতে পারি না। যথেষ্ট বলেছ, থামো এবার। বলতে আর পারলাম কোথায়, প্রয়োজনের সময় তো বলদের মতো চুপ করেছিলাম। গহন ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, ঘুমাও তুমি, আমি ওপাশে ঘুমাচ্ছি। গহন কথাটা বলতেই নিধি আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না, আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গহনও চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। গহন বারবার শুধু ঘাড় কাত করে নিধির দিকে তাকাচ্ছে। মেয়েটা এখনও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কে জানে ঘুমিয়ে পড়েছে কিনা। গহনের একবার মনে হলো নিধির কাছে ক্ষমা চাওয়া উচিত বোধ হয়, কেননা গহন একটা ভুল করেছে। ক্ষমা চাইবে ভেবে একবার ডাকতেও নিল, তবে কি ভেবে যেন আবারও থেমে গেল। আবারও হয়তো গহনের ভেতরের অধিক আত্মসম্মানী পুরুষ সত্তা ওকে বাধা দিল। নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া হলো না নিধির কাছে। পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। গহন অন্য পাশ ফিরতেই নিধি মুখের ওপর থেকে কাঁথাটা সরালো। অশ্রুসিক্ত নয়নে একবার গহনের দিকে তাকালো। খুব অভিমান হলো গহনের প্রতি। সবার সামনে না হয় নিজের অপরাধটা স্বীকার নাই করলো, অন্তত ঘরে এসে কি একবারও বারের জন্য বলতে পারতো না নিধিকে যে ও নিজের ভুলের জন্য অনুতপ্ত। ভুলটা যখন নিধির মনে করেছিল, তখন তো সবার সামনেই বেশ ভালোভাবে অপমান করলো। তাহলে সেই ভুলটা যখন নিজের বোনের বলে প্রমাণিত হলো, তখন চুপ থাকলো কেন? পুরুষ মানুষ বুঝি এমনই হয়, নিজের বাড়ির মেয়েদের কদর ঠিকই থাকে, কিন্তু পরের বাড়ির মেয়েদের কদর কী করে করতে হয় সেটা জানে না। চলবে।